Yes. Okay. So thank you everyone for your presence and your attention. Thank you again. This is probably my fifth class on post-structuralism, that is structuralism and post-structuralism. In the previous class, I have discussed about structuralist thought. What is structuralism? I have talked about Saussure, Ferdinand Saussure, the founding father of the structuralism. I have also talked about the concept of the signifier and the signified, the idea of the synchrony and diachrony, syntagm and paradigm. I have talked about giving you the basic characteristic features of structuralism, that it always tries to create a structure. It tries to identify a kind of thought pattern inside everything. And it says that language is completely different from the reality. We cannot really relate between reality and language. ভাষা এবং বাস্তবতার মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে বলে স্ট্রাকচারালিস্টরা মনে করেন। For example, I've given you many examples. For example, this bottle বা বাংলায় আমরা যদি বলি বোতল বা ইংরেজিতে বটল বা জাপানিজে অন্য কিছু, স্ট্রাকচারালিস্টরা বলবে যে বোতলের যে ধারণা that it can contain water or it can preserve some form of liquid, সেই আইডিয়াটা কোনোভাবেই বটলের BOTTLE এই সিগনিফায়ারের মধ্যে নেই। অর্থাৎ the signified or the concept or the meaning system of this particular object is not related directly with the sign system of this particular object. So একটা অবজেক্টকে যে সাইন দিয়ে এক্সপ্রেস করা হয়, সেই সাইনের সঙ্গে সেই পার্টিকুলার অবজেক্টের কোনো ডাইরেক্ট রিলেশন নেই বলে ফার্দিনান্দ সাসু তার বিখ্যাত বই A Course in General Linguistics, যেটা 1916 পস্টহুমাসলি পাবলিশড হয়, সেখানে তিনি বলেন। আগের ক্লাসে আমরা এটাও বলেছি যে পোস্ট স্ট্রাকচারালিজমের জন্ম হচ্ছে কিভাবে। পোস্ট স্ট্রাকচারালিজম actually tries to go beyond structuralism. So it is basically an extension as well as a rejection of the structuralist thought. How it's an extension? Because Ferdinand Saussure দেওয়া যে ফর্মুলা signifier and the signified, এই ফর্মুলাটাকে কিন্তু অনেকাংশেই মেনে নিচ্ছে এই পোস্ট স্ট্রাকচারালিস্ট থিঙ্কাররা, যাদেরকে নিয়ে আমরা ডিসকাস করবো একটু পরে। সেটা জাক দেরিদা হতে পারে, মিশেল ফুকো হতে পারে, জিল ডিলিউজ হতে পারে, বা জুলিয়া ক্রিস্তেভা হতে পারে। এটা অনেকটাই মেনে নিচ্ছে এই বিষয়টাকে যে সত্যি ল্যাঙ্গুয়েজ ইজ ডেফিনেটলি আ সাইন সিস্টেম, একটা চিহ্ন বিজ্ঞান, and the sign can of course be divided into signifier and the signified. But তারা যেটা মানছেন না সেটা হচ্ছে যে সব সময় সমস্ত চিন্তা ভাবনাকে, all processes of thought cannot be reduced into mere structure, cannot be reduced into mathematical formula, because it is society, it is culture, it is not the world of the physics or the world of the mathematics. একটা ম্যাথমেটিক্স বা ফিজিক্সের ওয়ার্ল্ডে ফিজিক্যাল বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করে এক্স্যাক্টলি বলে দিতে পারি 2+2=4। কিন্তু এই পৃথিবীতে পলিটিক্স রয়েছে, হিস্ট্রি রয়েছে, রেভলিউশন আছে, রেজিস্ট্যান্স আছে, মানুষের প্রতিবাদের কাহিনী রয়েছে। ফলে তাকে পুরোপুরি ভাষার এই বিজ্ঞানের মধ্যে দিয়ে সীমাবদ্ধ করে ফেলা যাবে না। এখানেই বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রাকচারালিজম অ্যান্ড পোস্ট স্ট্রাকচারালিজম। তো আমরা একবার আগের ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করেছিলাম যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন স্ট্রাকচারালিজম এন্ড পোস্ট স্ট্রাকচারালিজম। সেটা আমরা জাস্ট একবার আজকের ক্লাসে রিক্যাপিচুলেট করার চেষ্টা করব। আমি আগেই বলেছিলাম that there is a difference basically in the origin of the structuralism and post-structuralism. That is difference in the basic epistemological structure. Epistemology মানে কি বলেছিলাম আগের ক্লাসে? আরেকবার বলো তোমরা আমার সঙ্গে। জ্ঞান তত্ত্ব। রাইট। এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞান তত্ত্ব, যে জ্ঞানের উপর বেস করে আমাদের প্রত্যেক দিনের স্ট্রাকচার ডিফাইন হয়, তাকে এপিস্টেমোলজি বলে। মাথায় রাখতে হবে, ধরা যাক তুমি যে সমাজে বাস করছো, মানে 21st সেঞ্চুরি দুবরাজপুর, তার যে এপিস্টেমোলজি, তার যে এপিস্টেমোলজিক্যাল স্ট্রাকচার, সেটা ন্যাচারালি কলকাতা থেকে আলাদা হবে, হতে বাধ্য।
বা তোমার দুবরাজপুরের যে এপিস্টেমোলজিক্যাল স্ট্রাকচার সেটা পুরুলিয়ার থেকে ডিফারেন্ট, পুরুলিয়া মালদার থেকে ডিফারেন্ট। সো প্রত্যেকটা জায়গার জ্ঞানতাত্ত্বিক যে প্যারাডাইম, জ্ঞানতাত্ত্বিক যে আমরা বলতে পারি যে বেসিক ফাউন্ডেশন, সেটা প্রত্যেকটা জায়গা থেকে আলাদা। So structuralism actually ultimately derived from linguistics, ভাষা তত্ত্ব থেকে। And remember that linguistics is basically a discipline which has always been inherently confident about the possibility of establishing objective knowledge, কারণ ভাষা তত্ত্ব সবসময় ম্যাথমেটিক্যাল ফর্মুলার উপরে কাজ করে। একটা ওয়ার্ডের এভলিউশন কি, একটা ওয়ার্ড কেমন ভাবে এসছে, একটা এই সময়ে কটা শব্দ আমাদের ডিকশনারির মধ্যে ঢুকলো, এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো করে লিঙ্গুইস্টিক্স বলে দিতে পারে। তোমরা পরবর্তীকালে যখন মাস্টার্সে গিয়ে বেসিক ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স পড়বে, তখন তোমরা নাউন চমস্কি ট্রান্সফরমেটিভ এন্ড জেনারেটিভ গ্রামার পড়বে, তোমরা দেখবে প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করা হয়েছে। ট্রান্সলেশনের ক্ষেত্রে গুগল ট্রান্সলেট, তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো, ইট বেসিক্যালি এমপ্লয়েজ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল ট্রান্সলেশন মেথড। একেবারে সংখ্যা তত্ত্বের মাধ্যমে বিভিন্ন শব্দকে কেমন করে ট্রান্সলেট করা যায় অন্য ভাষায়, বিভিন্ন সেন্টেন্সকে গুগল ট্রান্সলেট করে। ফলে ইট অ্যাকচুয়ালি এমপ্লয়েজ লিঙ্গুইস্টিক মেথড, অ্যান্ড লিঙ্গুইস্টিক ইজ বেসিক্যালি ভেরি মাচ শিওর অ্যান্ড কনফিডেন্ট অ্যাবাউট ইট নলেজ সিস্টেম। It basically relies on the observation power and other things and logical deductions, while on the other hand post-structuralism actually derives from the philosophy. আমরা একটু পরে post-structuralism-এর ইতিহাস যখন পড়তে যাব, আমরা পড়বো 1968-এর স্টুডেন্ট রেভলিউশন and other things, সেখানে আমরা দেখব যে দর্শন তো সবসময় আনসার্টেনটি কথা বলে। নিটশে বলেছিল there are no facts, only interpretations। তো এই ধারণাতে কিন্তু post-structuralism, it's a discipline based on philosophy, and remember philosophy is a discipline which has always tended to emphasize the difficulty of achieving secure knowledge about things. Philosophy is always very much skeptical, সন্দিহান, জগৎ এবং জীবনের বিভিন্ন জ্ঞান সম্পর্কে, বিভিন্ন স্ট্যান্ড পয়েন্ট সম্পর্কে ফিলোসফি প্রশ্ন তোলে। আমরা পরে ওয়েটিং ফর গোডো পড়বো। ওয়েটিং ফর গোডো ইজ a famous existentialist drama about our human condition, about the human predicament, যেখানে দিদিয়া absolutely ভ্লাদিমির এস্ট্রাগন তারা একটা ব্যারেন ল্যান্ডস্কেপের মধ্যে বসে মানুষের অস্তিত্ব নিয়ে ভাবছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1953 সালে এই ড্রামা প্রথমবার স্টেজ হয়। বলা যেতে পারে ইটস এ পোস্ট মডার্ন কন্ডিশন, অনেক বেশি উত্তরাধুনিক। আমাদের জীবনের অ্যাগনি, পেন, আমাদের হিউমিলিয়েশন, আমাদের এই মানুষ জাতিটা কতটা তুচ্ছ এবং সাধারণ একটা জাতি, এবং কতটা এই প্রকৃতির বিরাট বড় ব্যাপ্তির থেকে এটা কতটা মানুষ তুচ্ছ তার কথা বলে। ফলে ন্যাচারালি আমাদেরকে পোস্ট স্ট্রাকচারালিজম কিন্তু আনসার্টেনটির কথা বলে, আনসার্টেনটি অফ দ্য হিউম্যান প্রেডিকামেন্ট। ফলে এখানে কিন্তু বেসিক স্ট্যান্ড পয়েন্টের একটা বিরাট ফারাক হয়ে যাচ্ছে। এই জিনিসটা তোমাদেরকে খালি বুঝে ফেলতে হবে, তাহলেই হবে। আমি আগের দিনকে পোস্ট স্ট্রাকচারালিজমের ডেফিনেশন তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। আজকের ক্লাসের মধ্যে অল্প সেটা নিয়ে বলে আমি বেরিয়ে যাব। কি কি বেসিক্যালি পোস্ট স্ট্রাকচারালিজমের ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। দ্য ফার্স্ট, অলওয়েজ রিমেম্বার দ্যাট পোস্ট স্ট্রাকচারালিজম ইজ অ্যান ইন্টেলেকচুয়াল মুভমেন্ট। যে তোমরা থিওরিগুলো পড়ছো প্রত্যেকটাই ইন্টেলেকচুয়াল মুভমেন্ট। তাহলে যদি 2 নম্বরের কোয়েশ্চেন আসে, তোমরা যে কোনো কোয়েশ্চেনের ডেফিনেশন দিয়ে শুরু করবে। ইটস অ্যান ইন্টেলেকচুয়াল মুভমেন্ট given to a movement in the philosophy that began in the 1960s. It not only remains an influence in philosophy but also in various wide sets of the subjects including literature, politics, art, cultural studies, history, sociology. তোমাদের থিওরি যে কোনো সাবজেক্ট, বিট পোস্ট কলোনিয়ালিজম, হিস্ট্রিতে পড়ানো হয়, উত্তর উপনিবেশিকতাবাদ, সেখানে কি সাহিত্য পড়ানো হয় না, ইতিহাস পড়ানো হয়। কেমন করে প্রথম ভারতবর্ষের কলোনিয়ালিজম হলো, ভাস্কো ডা গামা কি করে এলো, আমেরিকাতে প্রথমবার আমেরিকো ভেসপুরি এবং পরবর্তীকালে কলম্বাসকে অত্যাচার করলো, তার কাহিনী পড়ানো হয়। তোমরা যেটা পড়ছো বারবার মনে রেখো, লিটারারি থিওরি তোমরা কেবলমাত্র লিটারেচারের পার্সপেক্টিভ থেকে একটা দিক পড়ছো, তার সঙ্গে অবশ্যই হিস্ট্রি এবং সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ দেখছো। কিন্তু তোমরা যে সাবজেক্টগুলো ডিএসসি 3-তে পড়ছো, সেই সাবজেক্টগুলো হিস্ট্রিতে পড়ানো হয়, অ্যানথ্রোপোলজিতে পড়ানো হয়, সোশিওলজিতে পড়ানো হয়, কালচারাল স্টাডিজে পড়ানো হয়, পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হয়।
ফলে পরবর্তীকালে যখন তোমরা যে কোনো পরীক্ষা ডাব্লিউবিসিএস অর সিভিল সার্ভিস এক্সামিনেশন দিতে গেলে তখন তোমাদের পোস্ট কলোনিয়ালিজমের বেসিক কনসেপশন জানতে হবে, মার্কসিজমের কনসেপশন জানতে হবে, ফেমিনিজম বা জেন্ডার স্টাডিজের কনসেপশন জানতে হবে, কারণ এগুলো আর শুধুমাত্র সাহিত্যের সাবজেক্ট থাকছে না। আমি একটু পরেই বলবো যে 1968 কিভাবে ফ্রান্সে আর শুধুমাত্র একটা সাবজেক্ট পড়ানো হতো না, একটা সাবজেক্ট কিভাবে অনেকগুলো সাবজেক্টের কম্বিনেশন হয়ে গেল। হিস্ট্রির মাস্টারমশাইকে সাহিত্যের ক্লাস দিতে হচ্ছে, সোশিওলজির মাস্টারমশাইকে ম্যাথামেটিক্সের ক্লাস দিতে হচ্ছে, এর ফলে ম্যাথামেটিক্যাল সোশিওলজি জন্ম হচ্ছে তখন প্রথমবার। ফলে এই 1970s এর পর থেকে all the subjects are almost being boiled down into a giant cauldron, একটা বিরাট বড় আমরা বলতে পারি কলড্রন, CAULDRON, কলড্রন মানে হচ্ছে আমরা কড়াই। কি বলছো স্যার? কলড্রন মানে হচ্ছে কড়াই। সেই কড়াইয়ের মধ্যে সমস্ত সাবজেক্টগুলো যেন একসঙ্গে রান্না হচ্ছে, সেদ্ধ হচ্ছে, এবং আর একটা সাবজেক্টের নির্যাস আর একটা সাবজেক্টের মধ্যে চলে গেছে। So post-structuralism has often been seen as a dissenting position. Dissent মানে অনুমতি না দেওয়া, বিপক্ষে দাঁড়ানো, লড়াই করা, একটা dissenting voice তৈরি করা। And for example, with respect to the sciences and to the established moral values, moral যে values তার বিপক্ষে কিছু প্রশ্ন তুলতে আরম্ভ করে এই post-structuralism. It's a continuation as well as a rejection of its precedent intellectual movement called structuralism. While structuralism proposes that one may understand human culture by means of structure, model and language, post-structuralist thinkers all present different critics of structuralism. বিভিন্ন ভাবে structuralism কে তারা প্রশ্ন করতে আরম্ভ করলো। স্পেসিফিক্যালি আমরা দেরিতে পড়তে গিয়ে দেখবো interrogation of the binary opposition that constituted structures. ভালো মন্দ, আলো অন্ধকার, এর মধ্যে সবসময় যে মুহূর্তে আমি বলছি আলো অন্ধকার, তোমার মন প্রত্যেক মুহূর্তে আলোর দিকে যাচ্ছে, অন্ধকারের দিকে যাচ্ছে না। আমি যখনই বলছি ফর্সা কালো, সবসময় তোমার মন ফর্সার দিকে যাচ্ছে। যে মুহূর্তে তুমি বাইনারি ক্রিয়েট করছো, তোমার your human mind is unconsciously following a kind of dichotomy or creates a kind of binary, একটা দিকে প্রাধান্য দিচ্ছে, ভ্যালোরাইজ করছে, দিয়ে আর একটা দিকে যাচ্ছে না। এই যে একটা গ্রস ভায়োলেন্স আপন দ্য হিউম্যান কালচার, এটাকে পোস্ট স্ট্রাকচারালিজম সবসময় প্রতিহত করার চেষ্টা করছে। আর কি করছে? পোস্ট স্ট্রাকচারালিজম ইজ হাইলি ক্রিটিক্যাল। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা 10 নম্বরের প্রশ্ন যখন রেডি করবে, আমি তো তোমাদেরকে দিয়েছি আমার স্টাডি মেটেরিয়াল, এবং আমি তোমাদেরকে অলরেডি দিয়েছি আমার এই পাওয়ার পয়েন্টটা। আমি এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে এবং একসঙ্গে লিটারারি থিওরি কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করে নেব। কিন্তু তার আগে বলে রাখি, এখনো অবধি যেগুলো পড়িয়েছি তার মধ্যে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রাকচারালিজম, what are the characteristic features of structuralism and what are the characteristic features of the post-structuralism, 10 মার্কসের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। মনে থাকবে 10 মার্কসের কোয়েশ্চেনের জন্য the difference between structuralism and the difference between post-structuralism ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। দেখো আমার স্টাডি মেটেরিয়ালে রয়েছে এই দুটো। এটা মনে হয় আগের বছর এসেছে, এইটা এই কোশ্চেনটা আগের বছর এসেছে না? না, তাহলে হয়তো এই বছর ইম্পর্টেন্ট নয়। দেখো কোনটা এসছে, ডিফারেন্স এসছে না? ডিফারেন্স এসছে নাকি কিশোর? ডিফারেন্স, আচ্ছা মনে পড়ছে না, ঠিক আছে, যতদূর মনে পড়ছে এটা এসেছে, এটা একবার দেখে নেবে। আর 2 নম্বরের কোশ্চেনের জন্য সিগনিফায়ার তৈরি করবে, why language is a science system তৈরি করবে। মাথায় রেখো ডিএসসি 3 তে কোনো ডিটেইল টেক্সট নেই বা নন ডিটেইল টেক্সট নেই, সবই ডিটেইল টেক্সট, সবই নন ডিটেইল টেক্সট। বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছিল কোনো নির্দিষ্ট সাবজেক্টকে ডিটেইল করে দেওয়ার জন্য, ওটা করে দেয়নি, যেহেতু এটা থিওরির পেপার। এর ফলে তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু 2, 5 এবং 10 নম্বরের প্রশ্ন সবকটা জায়গা থেকেই প্রিপেয়ার করতে হবে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট থিওরি ডিটেইলড বা নন ডিটেইলড নেই। ফলে 2 নম্বর বা 5 নম্বরের প্রশ্নের জন্য সিগনিফায়েড হোয়াট ইজ সায়েন্স সিস্টেম, হাউ ল্যাঙ্গুয়েজ বিকামস আ সায়েন্স সিস্টেম, তার সঙ্গে সঙ্গে প্যারাডাইম সিনট্যাগম 2 নম্বরের জন্য, লাং পারোল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাং পারোল, এই জিনিসগুলো একটু ভালো করে তৈরি করে যেতে হবে। আর শাশুড়ের বিখ্যাত কথা,
that in language there is only differences without positive terms. এটার মানে কি? এরকম প্রশ্ন আসতে পারে how the relation between the signifier and the signified is arbitrary. কি করে signifier এবং signified এর রিলেশন আরবিট্রারি হচ্ছে? ফলে এই জায়গাগুলো তোমাদের আর সাসুরের যে আর্গুমেন্ট ইন নাটশেল কি হতে পারে বলেছিলাম, the relation between the signifier and signified is arbitrary, the language system is relational, in language there is only differences without positive terms, the linguistic system is very much systematic. এই জিনিসগুলো একটু দেখে যেতে পারে, এগুলো 10 নম্বর বা 5 নম্বরের প্রশ্নে আসতে পারে, 2 নম্বরে তো আসতে পারে, যেগুলো সেগুলো বললাম মনে থাকবে? বেশ, তো এইগুলো একটু দেখে নিতে হবে কিন্তু। হ্যাঁ, পোস্ট স্ট্রাকচারালিজমের ফিচার ক্যারেক্টারিস্টিক্স ডেফিনেশন, স্ট্রাকচারালিজমের ফিচার ক্যারেক্টারিস্টিক ডেফিনেশন তোমরা আমার আনসার থেকে লিখতে পারো, পাওয়ার পয়েন্ট থেকে লিখতে পারো। এই যে ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স পাওয়ার পয়েন্টে একটা, দুটো, তিনটে স্লাইড আছে, 5 নম্বরের জন্য যথেষ্ট, অনেকটাই দেখা যাবে। সো বলো স্যার, পাওয়ার পয়েন্ট থেকে উত্তরটা কিভাবে কপি করব? মানে কপি করবে মানে এই এক একটা লাইনটাকে তোমাদের একটু ইলাবোরেট করতে হতে পারে, আদারওয়াইজ তোমরা মানে এই মানে এক একটা যে তোমার পয়েন্ট আছে আর কি, সেই পয়েন্টগুলোকে তোমরা এক একটা প্যারাগ্রাফ বলে ইউজ করতে পারো। যদি অনেক ক্ষেত্রে মানে একটু সেন্সটা পড়ে নিয়ে 2-3টে প্যারাগ্রাফ যদি ছোট ছোট থাকে তাহলে ফিউজও করতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার, বেশ। আচ্ছা, এগিয়ে যাচ্ছি। পোস্ট স্ট্রাকচারালিজম is highly critical about the unity of the stable sign. Highly critical. যেখানে সাসুর বলেছিল যে the signifier and the signifier, though they are arbitrary in nature, but they are basically two sides of the same coin. উনি পাতার সঙ্গে সিগনিফায়ার এবং সিগনিফায়ারকে তুলনা করেছিলেন, দুটো পাতার দুটো দিক বলেছিলেন। বাট পরবর্তীকালে পোস্ট স্ট্রাকচারালিস্টরা বললো যে এরকম নয়, সিগনিফায়ার এবং সিগনিফাইড দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, এবং অনেক ক্ষেত্রেই এই পৃথিবীতে সিগনিফায়ার এবং সিগনিফাইড মেলে না, একটা দিকে যায় না। অ্যান্ড পোস্ট স্ট্রাকচারালিস্টরা যেটা প্রথমবার করলো সেটা হচ্ছে দে স্ট্রেসেস দ্য ইন্টারাকশন অফ দ্য রিডার অ্যান্ড দ্য টেক্সট অ্যাজ আ প্রোডাক্টিভিটি, while structuralism sees truth as being behind or within a text. Post structuralism সময় বললো that a text is a construction, সেখান থেকে productivity শব্দটা এসছে। construction means it's a cultural construction. আমি এটা আগের দিনকে বলছিলাম, তাহলে বাবর লিখেছে বাবর নামা, তোমরা কি বলতে পারো যে বাবর নামাতে যে সমস্ত কথাগুলো বলে যেগুলো সত্য? বলতে পারো না, কারণ সত্যি বলে সত্যি কিছু নেই। Post structuralism actually tries to attack the universal concept of the truth. তারা প্রথমবার বলছে যে ইতিহাসের পাতায় লেখা যে সাল বা তারিখ সেগুলোকে দিয়ে সত্যকে ধরা যায় না। You cannot able to grasp the truth. Truth is not like a butterfly that you will catch the butterfly and put it in the box. You cannot able to do it because, for example, আমি এক্সাম্পল দিচ্ছি যে কোনো পলিটিক্সের কথা না বলে, যে ফর এক্সাম্পল আমরা জানি যে ইতিহাসের পাতায় সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন রয়েছে, দে আর পার্ট অফ দ্য হিস্ট্রি, কিন্তু আমরা জানছি যে এখন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কনস্ট্যান্টলি এই ধরনের যে ঐতিহাসিক ঘটনা সেগুলোকে নিয়ে শাসক দল এবং বিরোধী দুই পক্ষই বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছে। তো আদৌ সেই আন্দোলন অলরেডি ইতিহাসের বইয়ের পাতায় চলে গেছে, ক্লাস 6 থেকে ক্লাস 10-এ সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন পড়ানো হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে সেটা আদৌ সত্যি কিনা, সেই সত্যি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে, তারা তুলছে যারা সেই আন্দোলনের একসময় অংশগ্রহণ করেছিল। ফলে আদৌ সত্য বলে কিছু হয় নাকি we are seeing only one facet of the truth. There are multi-dimensional vantage points of truth and we are just able to visualize only one side. And hence post-structuralism always questions about this kind of grand narratives. Always remember that post-structuralism is always against all forms of grand narratives. Grand narrative মানে কি?
আমাদের চারপাশে আমরা ছোট থেকে যখন বড় হই, in our development years we encountered many grand narratives. The concept of the God, ঈশ্বর, আমাদের প্রত্যেক দিনের জীবন ঈশ্বরকে নিয়ে সংগঠিত হচ্ছে। এর পরবর্তীকালে আমরা সেটা নিয়ে পড়াশোনা করব। গড, be it religion, religion, একটা বিরাট বড় গ্র্যান্ড ন্যারেটিভ। ধর্ম আমাদের জীবনকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করে, খারাপ হতে পারে, ভালো হতে পারে, কিন্তু বিরাট বড় ইনফ্লুয়েন্স করতে পারে। সোসাইটি ইজ এ গ্র্যান্ড ন্যারেটিভ। সোসাইটি, CIETY, কালচার ইজ এ গ্র্যান্ড ন্যারেটিভ, CULTURE, সংস্কৃতি। ফর এক্সাম্পল, বিরাট বড় আমাদের সোসাইটিতে গ্র্যান্ড ন্যারেটিভ হচ্ছে ট্রুথ ইজ এ গ্র্যান্ড ন্যারেটিভ। সত্য, কোনটা সত্য কোনটা মিথ্যা, এইগুলো আমাদের লাইফের, এইগুলোকে দিয়ে আমাদের জীবন পরিচালিত হয়। পোস্ট স্ট্রাকচারালিজম এই জিনিসগুলোর পিছনে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন বসাতে আমাদের শেখায়। তারা বলে সবকিছুকে প্রশ্ন করো, be it God, be it religion, be it the construction of the structure of your society। তোমাদের সোসাইটি দিনের পর দিন ধরে কিভাবে দলিতকে মার্জিনালাইজ করেছে, যারা পাওয়ারলেস পিপল তাদের কিভাবে কষ্ট দিয়েছে, তাই নিয়ে প্রশ্ন তোলো। So it always tries to interrogate all the grand narratives propounded by our society. So post-structuralist critics always questions all these grand narratives. So এর ফলে লিঙ্গুইস্টিক স্ট্রাকচারের কোনো পসিবল ইউনিটি নিয়ে কিন্তু একবারের জন্য পোস্ট-স্ট্রাকচারালিস্টরা ভাবিত নয়। আগের দিনে বলেছি, আবার বলছি, while structuralism posits the concept of the binary opposition, it always creates a binary. For example, Enlightenment and Romantic. Enlightenment period is the period when the rape of the lock is written. It is the age of the logic and reason. It's the age of the so-called prose and reason. While Romantic period is the age of the idealism. It's the age of the emotions. It's the time of the love. Age of binary korchi, Enlightenment, Romantic. Breaking the rule. Absolutely, যে মেল এন্ড ফিমেল, মেল মানে আমি ধরে নিচ্ছি শক্তিশালী, পাওয়ারফুল, পেট্রিয়ার্কাল, মেল মানে লজিক্যাল, ফিমেল মানে ডোসাইল, চুপচাপ, ইনোসেন্ট, কথা বলবে না, রাত্রি 8টার সময় বাড়ি পরে বেরোবে না। এই যে আমি একটা সবসময় একটা কাউন্টার পয়েন্টের একটা তুলনা করার চেষ্টা করছি, ন্যাচারালি তুলনার মধ্যে মেলকে আমি প্রেফারেন্স দিচ্ছি, এই তুলনার মধ্যে আমি এনলাইটেনমেন্টকে প্রেফারেন্স দিচ্ছি। স্পিচ এবং রাইটিং পরবর্তীকালে ডিসকাস করব। স্পিচকে প্রেফারেন্স দিচ্ছি, লিখলে অনেক ভুল হয়, আমি একটা শুধু নোট দিয়ে দিলে, না পড়ালে তোমরা বলবে যে স্যার বুঝতে পারিনি। স্পিচ অ্যান্ড রাইটিং এর মধ্যে প্রেফারেন্স দিচ্ছি স্পিচকে। র্যাশনালকে প্রেফারেন্স কি, ইমোশনাল হলে চাকরি বাকরি পাবে না। সিগনিফাইড এবং সিগনিফাইডের মধ্যে আসলে মানেকে আমরা গুরুত্ব দিই, সিগনিফাইডকে। সিম্বলিক এবং ইমাজিনারির মধ্যে সিম্বলিককে বেশি গুরুত্ব দিই, ইমাজিনেশন নিয়ে কি হবে। এই যে structuralism always creates a kind of binary opposition. Post-structuralism rejects the structuralist notion that the dominant word in a pair is dependent on its subservient counterpart. তার যে subservient counterpart তার উপরে সবসময় নির্ভরশীল এবং সবসময় এই ডমিনেন্ট কাউন্টারপার্টটাকে বেশি গুরুত্ব দিতে হবে, এই ধারণা থেকে আমাদের পোস্ট-স্ট্রাকচারালিজম বেরিয়ে আসছে, and instead argues that founding knowledge either on the pure experience or systematic structures is possible because history and culture condition the study of the underlying structures, and these are subject to the biases and misinterpretation. এর প্রথমবার বলছে যে তুমি তোমাদের হিস্ট্রি বলো, তোমাদের কালচার বলো, তোমাদের মেজর যে প্র্যাকটিস প্রত্যেকটাই বায়াসের উপরে ডিপেন্ডেন্ট এবং অনেক ক্ষেত্রেই মিস ইন্টারপ্রিটেশন হয়, একটা পক্ষপাত দুষ্ট আর্গুমেন্টের উপরে নির্ভরশীল হতেই হবে। অ্যান্ড দিস ইম্পসিবিলিটি অফ ইন্টারপ্রিটেশন, যে তুমি যে কোনো একটা কনক্লুশনে পৌঁছানো প্রায় অসম্ভব, দিস ইম্পসিবিলিটি ওয়াজ নট মেন্ড অ্যাজ আ ফেলিয়ার অর লস বাট রাদার অ্যাজ আ কজ ফর সেলিব্রেশন অ্যান্ড লিবারেশন। কোনো আইডিয়াল মানেতে পৌঁছতে না পারা মানে ব্যর্থতা নয়, যেটা তোমরা রাইনোসেরসে দেখবে, যেটা তোমরা ওয়েটিং ফর গোডো দেখবে। আলটিমেটলি দ্য সার্চ ফর দ্য গোডো ইজ ফিউটাইল। The two pair, Vladimir and Estragon, they are not able to discover Godot, who Godot is. তারা খুঁজে পাচ্ছে না Godot-কে। Perhaps Godot is God transforming into God. Godot can be anything, any goal of our life. Godot can be God, Godot can be ambition, Godot can be redemption,
Godo can be freedom, Godo can be liberation, Godo can be a resistance against the fascist power, Godo can be everything. এই যে গোডোকে তুমি বিভিন্ন ভাবে তোমার মতো করে ব্যাখ্যা করে নিতে পারছো। আজকে দুবরাজপুরে বসে শতাব্দী যদি গোডোকে দেখতে পারে এক্সামিনেশনে ভালো রেজাল্ট হিসেবে, একই সময় নিকারাগুয়া বা মানাগুয়াতে বসে কয়েকজন টেররিস্ট অর্গানাইজেশনের লোক গোডোকে ফ্রিডম স্ট্রাগলের পার্ট বলে ধরে নিতে পারে। গোডো হচ্ছে তাদের কাছে স্বাধীনতা। এর ফলে ডিফারেন্ট মানুষের কাছে গোডো ডিফারেন্ট। পোস্ট স্ট্রাকচারালিজম বলে টু রেকগনাইজ দিস ডিফারেন্স, এই যে বিভিন্নতা, এই যে কালচারের ভিন্নতা। আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা টলারেন্স ইনটলারেন্সের কথা বলছি, কিন্তু আমাদের ভারতবর্ষ ইজ অ্যাকচুয়ালি আ কান্ট্রি অফ টলারেন্স, যেখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন ধরনের মানুষ একসঙ্গে দীর্ঘকাল ধরে বসবাস করে এসছে। আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কোনো নির্দিষ্ট there is no one single official language. All the languages that is contained in the 8th schedule of our constitution are official languages. প্রত্যেকটা ভাষাই আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 24টা মতো ভাষা। ফলে এই সব কিছুকে রেকগনাইজ করা, এই ডিফারেন্সকে রিকগনাইজ করা পোস্ট স্ট্রাকচারিজম বলে। কোনো নির্দিষ্ট মিনিং সিস্টেমে তুমি অ্যারাইভ করতে পারছো না বা চাইছই না, যেটা স্ট্রাকচারিজম করে একটা নির্দিষ্ট মিনিং সিস্টেমে অ্যারাইভ করলো। কিন্তু পোস্ট স্ট্রাকচারিজম কোনো নির্দিষ্ট মিনিং সিস্টেমে অ্যারাইভালের কথা বলে না, তার বিপক্ষে যায়। সো কারণ এটা কোনো নির্দিষ্ট এই যে কোনো নির্দিষ্ট মানেতে আসছি না, এটাই হলো দেয়ার কজ ফর সেলিব্রেশন অ্যান্ড লিবারেশন। তাদের এই যে ভাষার যে স্বাধীনতা, যে মুক্তির ব্যাপারটা, সেটাই পোস্টের মধ্যে আছে। সো পোস্ট স্ট্রাকচারালিজম it is argued that the human subject does not have a unified consciousness. নেই তো, আমাদের মানুষের মধ্যে তো ইউনিফাইড কনসিয়াসনেস নেই। মাই কনসিয়াসনেস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য yours is different from the another person, but is structured by language. কিন্তু আমাদের কনসিয়াসনেসটা ভাষা দ্বারা স্ট্রাকচার। ভাষাটা কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজমে গুরুত্ব দিচ্ছে। পোস্ট স্ট্রাকচারালিজম ইন শর্ট ইনভলভস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা কি সেটা পরবর্তীকালে আমরা আলোচনা করব। ক্রিটিক অফ দ্য মেটাফিজিক্স। মেটাফিজিক্স মানে এনিওয়ান? উদাহরণ দিতে পারবো কিন্তু সবটা পারবো না। আচ্ছা, উদাহরণ দাও। The good moon, the sun rising over the John metaphysical poetry. Metaphysics is basically a discipline in philosophy. Metaphysics means going beyond the physical. আমাদের এটা স্পিকারটা অফ করে কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, মেটাফিজিক্স মানে গোয়িং বিয়ন্ড দ্য ফিজিক্যাল। আমাদের এই রক্ত, চামড়া এবং অন্যান্য জিনিস দিয়ে তৈরি মানুষ, এই পৃথিবী, এর বাইরে যাওয়ার চেষ্টা তাকে মেটাফিজিক্স বলে। মেটাফিজিক্সের এক্সাক্ট হ্যালো স্যার বলছিলাম কাল্পনিক কি না, মেটাফিজিক্সের এক্সাক্ট বাংলা হচ্ছে অধিবিদ্যা, যেটা ঈশ্বরকে নিয়ে আলোচনা করে, যেটা ভূতকে নিয়ে আলোচনা করে, প্রেতকে নিয়ে আলোচনা করে, সবকিছু নিয়ে আলোচনা করে। দ্যাট ইজ মেটাফিজিক্স। গোয়িং বিয়ন্ড দ্য physical structure, going beyond this physical world, মানে যে পৃথিবীকে তুমি দেখোনি, মরণের ও পারের পৃথিবী, তাকে নিয়ে মেটাফিজিক্স আলোচনা করে। তো এই যে মেটাফিজিক্স মানে একটা গ্র্যান্ড ন্যারেটিভ। মেটাফিজিক্স মানে ভগবান। মেটাফিজিক্স মানে ইনফ্যাক্ট অল দ্য বিবলিক্যাল অ্যালিউশনস, be it the Jesus Christ, the Holy Ghost and God, এদের আইডিয়াটাই তো মেটাফিজিক্যাল ইন নেচার। সো এই ধারণার দিকে প্রশ্নচিহ্ন তুলে দেয়। এটাই হচ্ছে এই মেটাফিজিক্যাল স্ট্রাকচারকে নিয়ে কোয়েশ্চেন করে। এটাই হচ্ছে বেসিক ফাংশনস অফ পোস্ট স্ট্রাকচারালিজম। তারা মেটাফিজিক্সের বিপক্ষে। আমি যখন দেরিতা পড়াবো তখন মেটাফিজিক্যাল ট্রুথ কি এবং মেটাফিজিক্স কেন, সেটা নিয়ে আরো গভীরে আলোচনা করার চেষ্টা করব। মানে ওরা গডের মানে যে কোনো গ্র্যান্ড ন্যারেটিভের মানে অপোজিট। অ্যাবসলিউটলি এনি ফর্ম অফ গ্র্যান্ড ন্যারেটিভ তুমি যদি পোজ করো, পোস্ট স্ট্রাকচারালিস্টরা উইল অলওয়েজ কোয়েশ্চেন দ্যাট কাইন্ড অফ গ্র্যান্ড ন্যারেটিভ। তুমি যদি বলো রেভলিউশন ইজ গ্রেট, রেভলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সোসাইটি, ওরা প্রশ্ন তুলবে যে ফ্রেঞ্চ রেভলিউশন ইজ নট অলওয়েজ হ্যাজ নট অলওয়েজ সার্ভড অ্যাজ আ মিনস অফ লিবারেশন ইন ফ্রান্স। লিবার্টি, ইকুয়ালিটি
ফ্র্যাটার্নিটির আইডিয়াকে প্রপাউন্ড করেছে, কিন্তু রেভলিউশন তার এগেনস্টের ভয়েসগুলোকেও মেরে ফেলেছে। নেপোলিয়ন বোনাপার্ট তার যে বিপক্ষের মানুষগুলোকে হত্যা করেছে। বলবে তুমি যদি ঈশ্বরের কথা বলো, সেই ঈশ্বরকে নিয়ে প্রশ্ন তুলবে। যে কোনো ফর্ম অফ গ্র্যান্ড ন্যারেটিভ, গ্র্যান্ড ট্রুথ, তুমি যদি বলো এটা সত্য, বলবে না এরকম সত্য বলে কিছু। তুমি যদি বলো আকবরের মতো বড় শাসক নেই, বলবে না ফালতু কথা। আকবরের সময়ও একটা বড় পরিমাণে মুসলিমরা, যারা দোজ হু আর মার্জিনালাইজ সেকশন অফ দ্য ইসলামিক কমিউনিটি, তারা অপ্রেসড হয়েছে, এরকম প্রমাণ দেবে। ফলে যে তোমাদের যে কনভেনশনাল নোশন অফ ট্রুথ, যার উপরে বেস করে তোমরা তোমাদের প্রত্যেক দিনের জীবন আমরা চালাই, তাকে প্রত্যেক দিন প্রশ্ন চিহ্নের মুখে এই পোস্ট স্ট্রাকচারালিস্টরা ফেলবে। এর হিস্টোরিক্যাল কারণ কি, কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ একটা অদ্ভুত হিস্টোরিক্যাল পিরিয়ডের মধ্যে দিয়ে এই পোস্টারিজমের জন্ম হয়েছে, সেটা যখন আমরা দেরিদাটা পড়তে শুরু করব, সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করব। সো পোস্ট স্ট্রাকচারালিজমের অন্যতম বাজওয়ার্ড এই যে ট্রুথ, একটা গ্র্যান্ড ন্যারেটিভের মধ্যে বাড়ি, একটা বিরাট বড় স্ট্রাকচার। আমাদের জীবনে সত্যের একটা সত্যি বড় রোল আছে। আমরা মনে করি এটা সত্য, এটা মিথ্যা মনে করি বলি আমাদের প্রত্যেকদিনের জীবনকে আমরা চালাতে পারি। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম বলছে দ্যাট দ্য আইডিয়া অফ দ্য নলেজ, এগেন নলেজ ইজ অলসো আ গ্র্যান্ড ন্যারেটিভ। তোমরা নলেজের পিছনে আসলে ছোট, নলেজ ইজ নট আ কোয়েশ্চেন অফ ট্রুথ অর ডিসকভারি বাট দ্য কনস্ট্রাকশন অফ দ্য ইন্টারপ্রিটেশন। ওরা বলবে যে প্রত্যেক দিনের নিউজ পেপারে তুমি যে নলেজগুলো পাচ্ছ, সেগুলো 10 বছর বাদে সত্য নাও থাকতে পারে। যেরকম আমি একটু আগে নন্দীগ্রাম বা সিঙ্গুর আন্দোলনের রেফারেন্স দিলাম, যে দিজ আর অল কালচারালি কনস্ট্রাক্টেড আইডিয়াস। কোনো একটা নির্দিষ্ট ক্ষমতায় থাকা মানুষজনেরা, একটা নির্দিষ্ট ইডিওলজির মানুষজনেরা তোমাকে এই ভার্সন অফ দ্য ট্রুথটাকে প্রেজেন্ট করছে। এই ভার্সন অফ দ্য ট্রুথ is a very important word for postmodernism and post-structuralist thought, যে কোন সত্যের কোন ভার্সনটার দিকে তোমরা তাকাচ্ছ, and about the world that are taken to be true, insofar as the idea of the truth has an historical purchase, it is the consequence of the power. সত্যকে সবসময় শক্তি বা পাওয়ার কন্ট্রোল করে। সেটা আমরা মিশেল ফুকো যখন করব, সেই ফুকোল্ডিয়ান কনসেপশন অফ দ্য পাওয়ার, সেটা নিয়েও আমরা একটু দেখার চেষ্টা করব। একটা কার্টুন মেজরিটি যেটা বলে সেটা মানুষ শোনে। হ্যাঁ, এবার এই যে মেজরিটির বিপক্ষে পোস্ট স্ট্রাকচারালিজম প্রশ্ন করে সবসময়। এই যে পোস্ট স্ট্রাকচারালিজমের এগেইনস্ট একটা অ্যাকুইজিশন রয়েছে, সবকিছুকেই যেহেতু প্রশ্ন করে। একটা ক্যালভিন অ্যান্ড হবসের বিখ্যাত একটা কার্টুন, বিল ওয়াটারসনের আঁকা, ইটস অ্যান আমেরিকান কমিক স্ট্রিপ ক্রিয়েটেড বাই দ্য আমেরিকান কার্টুনিস্ট বিল ওয়াটারসন। আমার খুবই প্রিয় একজন কার্টুনিস্ট, ক্যালভিন অ্যান্ড দ্য হবস, যেখানে টেস্টে কোয়েশ্চেন এসছে, প্রশ্ন এসছে পরীক্ষায়, হোয়াট ইম্পর্টেন্ট ইভেন্ট টুক প্লেস অন ডিসেম্বর 16, 1773? 16ই ডিসেম্বরের 1773 সালে কোন ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে? এই ছেলে উত্তর দিচ্ছে, আই ডু নট বিলিভ ইন লিনিয়ার টাইম। লিনিয়ার টাইম মানে যে টাইমের মধ্যে তোমরা বাস করছো, যে সময় ক্রোনোলজিক্যালি চলে, লাইনের মতো করে চলে, এই লিনিয়ার টাইমে পোস্ট স্ট্রাকচারালিজম বিশ্বাস করে না। তার বিষয় বলে টাইম ইজ অলসো আ কনস্ট্রাকশন অফ দ্য সোসাইটি। টাইম ক্যান বি স্ক্যাটোলজিক্যাল, টাইম ক্যান বি টেলিওলজিক্যাল, যেটা মহাভারত হচ্ছে, পেছন দিক থেকে শুরু হচ্ছে। এবং লিখছে দেয়ার ইজ নো পাস্ট, দেয়ার ইজ নো ফিউচার, অল ইজ ওয়ান, এক্সিস্টেন্স ইন দ্য টেম্পোরাল সেন্স ইজ ইলিউশনারি। এরকম পরীক্ষায় উত্তর লিখলে তোমাদের কি মার্কস দেবে? দেবে না। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিস্টরা বলবে এটা সত্যি দারুণ কথা বলেছে, আমাদের সত্যি অস্তিত্ব এই সময়ের উপরে ডিপেন্ডেন্ট নয়। দিস কোয়েশ্চেন দেয়ারফর ইজ মিনিংলেস অ্যান্ড ইম্পসিবল টু আনসার। এই প্রশ্নকে উত্তর দেওয়া সম্ভব নয় যে 16 ডিসেম্বর 1773 সালে কি হয়েছে, কারণ সবই তো কালচারালি কনস্ট্রাক্টেড। ট্রুথ বলে কিছু নেই, সত্যি বলে সত্যি কিছু নেই। সো হোয়েন ইন ডাউট, ব্যাপারটা দেখুন, ওই সময় অনেক জায়গায় অনেক কিছু ঘটেছে, তাহলে কে কোনটা বলবে? তুমি রেফার করছো অ্যাবসলিউটলি। সো ছেলেটা খুব সুন্দর এটা, ইন ডাউট ডিনাই অল টার্মস এন্ড ডেফিনেশনস। যখন তুমি কোন একটা জিনিসের শিওর নয়, তখন সমস্ত টার্ম এবং ডেফিনেশনকে ডিনাই করো, বলো যে সত্যি বলে সত্যি কিছু নেই। সো এই অ্যাকুইজিশনটা অনেকেই পোস্ট স্ট্রাকচারালিজমের এগেইনস্টে করে। কোশ্চেন বলে হিস্ট্রি ইজ দ্য ফিকশন উই ইনভেন্ট টু পারসুয়েড আওয়ারসেলভস দ্যাট। আগের পিকচারটা একবার দেখান, একবার বার করুন এটা। বার করছি।
এই যে আর বললাম। হ্যাঁ স্যার, আমি এটা স্ক্রিনশট নেব। তো দারুণ। দেখো তোমাদের পাওয়ার পয়েন্টই আছে। হ্যাঁ হ্যাঁ নিলাম। বেশ, এখানেও তাই বলছে, হিস্ট্রি is the fiction we invent to persuade ourselves that events are knowable and that life has order and direction. আমরা সবসময় এটা কনস্ট্রাক্ট বা তৈরি করার চেষ্টা করি। হিস্ট্রি ইজ দ্য ফিকশন উই ইনভেন্ট। হিস্ট্রি হচ্ছে সেই উপন্যাস যেটা আমরা তৈরি করি, আমরা আবিষ্কার করি। আসলে নেই হিস্ট্রি বলে কিছু। উই ইনভেন্ট ওয়াই টু পারসুয়েড আওয়ারসেলভস দ্যাট ইভেন্টস আর নোয়েবল। এটা জানার জন্য, এটা বলার জন্য, এটা বোঝাবার জন্য যে প্রত্যেকটা ঘটনা আমরা বুঝতে পারি বা জানতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, কিন্তু পারি না। আসলে আমরা হিস্ট্রিটা যেটা পড়ি, সেই হিস্ট্রি তো আমরা নিজের চোখে দেখিনি, বা আমরা তো গিয়ে বুঝতে পারিনি, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করিনি। ফলে আমরা অনলি ভার্সন অফ দ্য ট্রুথ জানতে পারছি। and the events are knowable and that life has order and direction, এবং জীবন লাইফের মধ্যে অর্ডার এবং একটা নির্দিষ্ট গতিপথ রয়েছে। এটা আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই, কনসোলেশন দেওয়ার চেষ্টা করি বলে আমরা এটা পড়ি, কিন্তু আসলে ইতিহাস বলে কিছু নেই, সত্যি বলে সত্যি কিছু নেই। এই যে একটা ছবি যে আমরা সবসময় নেম করার চেষ্টা করি, দ্য ট্রি, ট্রিকে ট্রি নাম দিয়েছি, শার্টকে শার্ট, প্যান্টকে প্যান্ট, হাউসকে হাউস, ডোরকে ডোর, ডগকে ডগ, ক্যাটকে ক্যাট। পশ্চিম বলে এটা নিয়ে প্রশ্ন তোলে যে হাউসকে হাউস বলার কি মানে, ট্রিকে ট্রি বলার কি মানে। এর ফলে কোনো নির্দিষ্ট ট্রুথের মধ্যে যাওয়াকে নিয়ে পোস্ট স্ট্রাকচারালিজম কোয়েশ্চেন করে। সো পোস্ট স্ট্রাকচারালিজম কি করছে, দের ইজ, আমি এই প্রথম পয়েন্টটা নিয়ে আমি পরে ডিসকাস করবো, কারণ সেটা ফিলোসফি নিয়ে অনেকটা আলোচনা করতে হবে। ইটস অ্যান এপিস্টেমোলজিক্যাল চেঞ্জ ফ্রম কার্টেশিয়ান টু নন কার্টেশিয়ান। শুধু জেনে রেখে দাও যে রেনে দিকার্তে বলে একটা বিরাট বড় 17th সেঞ্চুরি ডাচ ফিলোসফার, ফ্রেঞ্চ ডাচ ফিলোসফার, যিনি সত্যের ডেফিনেশন দিয়েছিলেন। মানে সত্যের ডেফিনেশন মানে তিনি কিছু ভ্যালু সিস্টেমের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন দ্যাট মাইন্ড ইজ দ্য আলটিমেট সোর্স অফ দ্য হিউম্যান নলেজ। আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম, আমি চিন্তা করি তাই আমি আছি। এই যে চিন্তা করা আমার থাকার সঙ্গে যুক্ত, এটাকে পোস্ট স্ট্রাকচারালিস্টরা প্রশ্ন করে। আমরা বলে উই ডাউট দেয়ারফোর আই অ্যাম, আমি সন্দেহ করি তাই আমি আছি। এবং যে কোনো সেলফ কন্টেন্ড রুল বাউন্ড স্ট্রাকচারস থেকে ফ্রি ফ্লোটিং সিগনিফায়ারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পোস্ট স্ট্রাকচারালিজম। আলাদা করে শব্দগুলোকে ক্লিয়ার করবে। সেলফ কন্টেন্ট মানে যে শব্দের মধ্যে মানেটা তার মধ্যেই রয়েছে, মানে কোনো একটা শব্দের মধ্যে বা বস্তুর মধ্যে নেই, তার কথা পোস্ট স্ট্রাকচারালিজম বলে। ফলে সেলফ কন্টেন্ট রুল বাউন্ড স্ট্রাকচারস, এটা নিয়ম অনুযায়ী যাচ্ছে। যে কোনো এনি ফর্ম অফ ইনস্টিটিউশন ইজ সেলফ কন্টেন্ট রুল বাউন্ড স্ট্রাকচার। যে কোনো ইনস্টিটিউশন, কলেজ is an institution, university is an institution, office is an institution, এরা প্রত্যেকই রুল বাউন্ড সেলফ কন্টেন্ট স্ট্রাকচার। একটা নির্দিষ্ট নিয়ম আছে, তোমার যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায়, ইউ হ্যাভ টু রাইট আ লেটার অ্যাড্রেসিং টু দ্য প্রিন্সিপাল টকিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট তোমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। পোস্ট স্ট্রাকচারে বলবে সব ফালতু কথা, গিয়ে প্রিন্সিপালকে বলো যে অ্যাডমিট কার্ড বলেই কিছু হয় না। অ্যাডমিট কার্ড আবার কি? কয়েকটা নাম্বার দিয়ে শতাব্দী বা অর্পিতার আইডেন্টিটিকে মানে মানে বলবে যে এই নাম্বারটা তোমার আইডেন্টিটির পার্ট, এরকম হয় নাকি? এসব ইলিউশন। ফলে এই যে সেলফ কন্টেন্ট রুল বাউন্ড স্ট্রাকচার থেকে ফ্রি ফ্লোটিং সিগনিফায়ার বলবে যে হোয়াট ইজ দ্য মানে ডিফারেন্স বিটুইন অর্পিতা অ্যান্ড শতাব্দী, সেটা আমরা এস্টাবলিশ করেছি, তাই ডিফারেন্স, কিন্তু আসলে এরকম কোনো ডিফারেন্স হয় না। ফলে পোস্ট স্ট্রাকচারালিজম সবাইকেই প্রশ্ন করছে সেলফ কন্টেন্ট রুল বাউন্ড স্ট্রাকচার থেকে ফ্রি ফ্লোটিং সিগনিফায়ার। ওয়াই ফ্রি ফ্লোটিং? বিকজ ইট ইজ ফ্লোটেবল। কোনো সিগনিফায়ারের কথা কিন্তু বলছে না, কোনো মিনিং সিস্টেমের কথা বলছে না, সিগনিফায়ারকে ডিনাই করে পোস্ট স্ট্রাকচারালিজম, সিগনিফায়ারকে সেলিব্রেট করে। পরিষ্কার? বেশ। সো পোস্ট স্ট্রাকচারালিস্ট কয়েকজন বিখ্যাত তার মানুষের ছবি, দেরিদা, ফুকো এবং লাকং। থ্যাংক ইউ। আমরা পোস্ট স্ট্রাকচারালিজম মোটামুটি ফিচারগুলো এবং ক্যারেক্টারিস্টিকগুলো আগের ক্লাসে এবং এই ক্লাসে মিলিয়ে আলোচনা করে মোটামুটি একটা জায়গাতে আসতে পেরেছি, কাকে স্ট্রাকচারালিজম বলে, কাকে পোস্ট স্ট্রাকচারালিজম বলে।
এবার আমরা এই পোস্ট স্ট্রাকচারালিস্ট থিঙ্কারদের নিয়ে আলোচনা করি। আমাদের একটা জিনিস প্রথমেই বুঝে নিতে হবে যে স্ট্রাকচারালিজম কিন্তু একটা পথেই যাচ্ছিল। ইট ওয়াজ ইউনিডাইরেকশনাল ইন নেচার। বেসিক্যালি ইট ডিরাইভস ফ্রম দ্য লিঙ্গুইস্টিক্স। সাসুরের আইডিয়া ইয়োকবসন ডেভেলপ করেছে, ইয়োকবসনের আইডিয়া খানিকটা লেভি স্ট্রাউস ডেভেলপ করেছে। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিস্ট থিঙ্কার্স আর radically different. They are very much different with one another. Derrida in his thought and in his idea is completely different from Foucault. Foucault is again completely different from Deleuze, Gilles Deleuze, and Deleuze is different from the Lacan. ফলে মানে এত বড় বড় যে থিঙ্কারদের সঙ্গে অ্যাসোসিয়েটেড এই দেরিদা বলো, মিশেল ফুকো বলো, জাক দেরিদা বলো, এরা প্রত্যেকের থিঙ্কিং এ নিজেদের থেকে একেবারেই আলাদা। ফলে পোস্ট স্ট্রাকচারালিজমের কোনো নির্দিষ্ট ডেফিনেশন দেওয়া খুব মুশকিল। যেগুলো বললাম সেগুলো বেসিক ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজমকে জানতে গেলে এই থিঙ্কারদেরকে জানতে হবে। আর তোমাদের সিলেবাসে পোস্ট স্ট্রাকচারালিজমের মানে কোনো নির্দিষ্ট করে কিছু বলাও নেই। যদি সিলেবাসটা একবার দেখার চেষ্টা করো, সেখানে বলেছে মানে সমস্ত থিঙ্কারদেরকেই পড়তে হবে। কোন নির্দিষ্ট থিঙ্কারের দিকে তোমাদেরকে এই সিলেবাসটা নিয়ে যায়নি। তাহলে যেটা প্রশ্ন হতে পারে, এক সেকেন্ড একবার খুলে নি সিলেবাসটা। অফলাইন পরীক্ষাতে এইভাবে কি করে করবো বলুন তো কোশ্চেন? হ্যাঁ, এইভাবে যদি সিলেবাসটা যদি ঠিকঠাক দিত তাহলে তো হতো। আমি দেখলাম কোনো কিছু নেই, কোনো নির্দিষ্ট কিছু মেনশন করা নেই। এটাই হচ্ছে মুশকিল। যেটা ধরা যাক এই ডিএসসি 3 এখানে বলেছে ধরা যাক পোস্ট স্ট্রাকচারালিজম, জেনিওলজি এন্ড ডেফিনিশন, মানে সবকিছু পড়তে হবে। স্কোপ এন্ড রেলিভেন্স এন্ড মেজর থিওরিস্ট। আরে কোন মেজর থিওরিস্ট, তার নাম বল। মেজর থিওরিস্ট মানে সমস্ত মেজর থিওরিস্ট। এবার একটা মানুষের পোস্ট স্ট্রাকচারালিজমের একজনকে পড়তে সারা জীবন চলে যায়। ধরা যাক দেরিদা সারা জীবনে যে লিখেছে তাই নিয়েই একজন মানুষ সারা জীবন ধরে রিসার্চ করতে পারে। ফুকো সারা জীবনে যে লিখেছে তাই নিয়ে একটা মানুষের সারা জীবনের রিসার্চ আর একটা জীবনের রিসার্চ, 2-3টে জীবন ডুবে যাবে মোটামুটি। এর ফলে কোনো একটা নির্দিষ্ট থিওরিস্টের নাম নেই, কিন্তু এখানে টার্মে লোগোসেন্ট্রিজম, বাইনারি রিকনস্ট্রাকশন এবং হাইপার রিয়েলিটি এবং সিমুলেশনের কথা বলেছে, অর্থাৎ দেরিদা এবং বদ্রিয়ার কথা বলেছে। কিন্তু ফুকো থেকে প্রশ্ন আসতে পারে। ফলে আমরা চেষ্টা করব দেরিদা এবং বদ্রিয়াকে মোটামুটি পড়ার পরে একটু মিশেল ফুকোকে নিয়েও পড়ে আমরা মোটামুটি এই পোস্ট স্ট্রাকচারালিজমের সিলেবাসটা শেষ করব। আজকের ক্লাসে আমরা শুরু করি অল্প করে দেরিদাকে দিয়ে। দেরিদা কোন অ্যাটমসফিয়ারে তার জন্ম, তিনি কিরকম মানুষ, তাকে দিয়ে মোটামুটি আমরা স্টার্ট করি। করে পরের 2-3টে ক্লাসে আমরা আশা করছি দেরিদাকে শেষ করতে পারবো। দেরিদা ইজ ডিফিকাল্ট, দেরিদা ইজ অবস্কিওর, it is difficult to understand a text, a single text by Derrida. আমি তোমাদেরকে দেরিদার কিছু টেক্সট হয়তো দেখাবো, তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা ডিফিকাল্ট হতে পারে দেরিদা। It's difficult to understand Derrida, very difficult to understand Derrida. He is an obscure thinker. Many people said তার লেখা খুব ডিফিকাল্ট, এই জন্য ইচ্ছে করে উনি ডিফিকাল্ট করেন, কিন্তু কিছু করার নেই। তোমাদের সিলেবাস দেরিদা আছে। আমি যতটা সম্ভব সহজ করে তোমাদেরকে দেরিদা পড়াবার চেষ্টা করবো। দেরিদা পড়াবার আইডিয়াল বয়স হচ্ছে আমি মনে করি 23, 24, 25, অনেকটাই তার থেকে ছোট। ফলে লেট আস ট্রাই, আমরা চেষ্টা করি এবং দেখি যে দেরিদাকে আমরা বুঝতে পারি কিনা। সো শুরু করি নাকি? বেশ, বায়োগ্রাফি নয়, দেরিদাকে বায়োগ্রাফি তো অল্প পড়বো, 2-1টা স্লাইডে দেরিদার জীবনটা পড়বো। বায়োগ্রাফি পড়তে হবে না, পড়তে হবে দেরিদার যে চিন্তা ভাবনা, থট প্রসেস। ডিকনস্ট্রাকশন এই যে টার্মটা দেখলে, লোগোসেন্ট্রিজম যে টার্মটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, বাইনারি অপোজিশন, এগুলো প্রত্যেকটাই দেরিদার চিন্তা ভাবনা। তো এই ফিলোসফারের চিন্তা ভাবনা তোমাকে জানতে হবে, তাদের চিন্তা ভাবনার কনসেপ্টগুলোর কারণ কি সেটা তোমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, Jacques Derrida, one of the greatest French philosophers. আমি আমার স্লাইডের নাম দিয়েছি দেখতেই পাচ্ছ,
on the heart of a decentered planet, এমন একটা planet which is decentered, যেটা কোনো একটা কেন্দ্রীয় ধারণার মধ্যে নেই, বেরিয়ে গেছে। সেন্টার মানে যে কোনো জিনিসের একটা সেন্টার থাকে, আমরা ডেরিডিয়ান ডেফিনেশন অফ দ্য সেন্টার নিয়ে আলোচনা করবো। তো তোমার দুবরাজপুরের যে সেন্টার, তোমাদের মার্কেট প্লেস বা তোমাদের বিডি অফিস, এসডি অফিস, এটা তোমাদের দুবরাজপুরের মানে হার্ট অফ দ্য সেন্টার বলি। সো দেরিদা বলছে এরকম সেন্টার বলে কিছু হয় না, তো এই সেন্টারকে প্রশ্ন তুলছে জাঁক দেরিদা। সো দেরিদা অ্যান্ড ডিকনস্ট্রাকশন, আমি দেখছি অরিন্দম ঘোষটাকে কেটে দিয়েছি নামটাকে, কারণ দেরিদার কনসেপ্ট অফ দ্য ইরেজারের সঙ্গে এটার মিল আছে। ইরেজার, সো ইরেজার কি এবং কেন দেরিদা শব্দকে কেটে অন্য শব্দ দিয়ে রিপ্লেস করতে পছন্দ করতেন, কেন দেরিদা ডিকনস্ট্রাকশন নিয়ে কি কি বলেছেন, তো সেই নিয়ে আমরা আলোচনা করব। ভাঙাচোরা একটা পৃথিবীর ছবি দেখি, দেখতে পাচ্ছ, দেরিদা তার কথাই বলেছেন। সো হু ওয়াজ দেরিদা? Derrida was basically an Algerian-born French philosopher. He takes his birth on Algeria. Algeria, তোমরা জানো, it was a French colony. সারা জীবন ফ্রান্সদের দ্বারা অত্যাচারিত হয়েছে আফ্রিকার এই আলজেরিয়া। সেই আলজেরিয়াতে এই সাদা চামড়ার জিউয়ের জন্ম। অনেকগুলো কালো চামড়ার মানুষের মধ্যে একটা সাদা চামড়ার জিউ আবার আরো বেশি মার্জিনালাইজ, ইহুদি আমরা বলি। Derrida was reformed Jew, and he was the founding father of deconstruction. Derrida was a Jew. Derrida was born in Algeria. Derrida আলজেরিয়া থেকে ফ্রান্সে চলে আসে এবং বাকিটা জীবন ফ্রান্সে কাটায়। পরবর্তীকালে তিনি আমেরিকাতে চলে যান এবং বাকি জীবন আমেরিকাতে কাটান। এক্স্যাক্টলি জাতি যদি তুমি বলতে চাও তাহলে তুমি বলতে পারো যে আলজেরিয়ান বর্ন ফ্রেঞ্চ জু। ওকে, এক্স্যাক্ট, হ্যাঁ, আলজেরিয়ান বর্ন ফ্রেঞ্চ জু। তোমরা মানে যে কজন থিঙ্কারকে তারা দেখবে, তাদেরকে দেখলেই বুঝতে পারবে যে মানে তারা দে লেড আ ভেরি কালারফুল অ্যান্ড কসমোপলিটন লাইফ। তারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে সময় কাটিয়েছেন, কোনো নির্দিষ্ট জায়গায় থেমে থাকেননি। একটা জীবন হয়তো ফ্রান্স, একটা লাইফ হয়তো রাশিয়া, একটা লাইফ আমেরিকা। সো হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন? উই উইল অ্যারাইভ লেটার ইনটু ইট, বাট হোয়াট ইজ কনস্ট্রাকশন? কনস্ট্রাকশন মানে আমরা কোনো কিছু একটা স্ট্রাকচার তৈরি করছি, একটা গঠন তৈরি করছি। ল্যাপটপ ইজ এ কনস্ট্রাকশন। ফর এক্সাম্পল পেজ কনস্ট্রাকশন। বলো, স্থাপত্য মানে কোন একটা জিনিস, স্থপতি। সেই স্থাপত্যকে যদি আমি ধ্বংস করে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি, রিকনস্ট্রাকশন হয়তো আমরা করবো, কিন্তু রিকনস্ট্রাকশন এটা দেরিদা বলেননি, দেরিদা বলেছে ডিকনস্ট্রাকশন। ডিকনস্ট্রাকশন ফ্রেঞ্চে, অর্থাৎ একটা স্ট্রাকচারকে ভেঙে ফেলে সেই স্ট্রাকচারকে নিয়ে প্রশ্ন তোলা। দেরিদা বেসিক্যালি ডিলস হিমসেলফ didn't define deconstruction. সারা জীবন অনেক এসে লিখেছেন, লেটার টু জাপানিজ ফ্রেন্ড বলে একটা এসে লিখেছেন, যেখানে ফ্রেঞ্চের টেক্সট থেকে যেটাকে ট্রান্সলেট করা হচ্ছে ইংরেজিতে, সেখানে তিনি বলেছেন যে ডিকনস্ট্রাকশন কোনো ডেফিনেশন হয় না। বেসিক্যালি হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন যদি জিজ্ঞেস করে তো আমরা বলতে পারি ইটস আ ওয়ে অফ ক্রিটিসাইজিং নট অনলি লিটারারি বাট অলসো ফিলোসফিক্যাল টেক্সটস and various social and political institutions also. Social and political institution can be everything. Marriage is a social institution. For example, democracy is a political institution. যে কোনো পলিটিক্যাল বা সোশ্যাল ইনস্টিটিউশন এবং যে কোনো লিটারারি অ্যান্ড ফিলোসফিক্যাল টেক্সটকে একটা বিশেষ লেন্স থেকে ক্রিটিসাইজ করা, একটা সমালোচনা করা, তার একটা প্রসেস হচ্ছে ডিকনস্ট্রাকশন। So deconstruction is basically a method of studying a text, philosophical text. It is also a way or a perspective of criticizing various social and political institutions. মনে থাকবে, এরপরে আরো ভালো করে বলবো। 1930 to 2004 74 বছর বেঁচেছিলেন। 74 বছর বয়সে দেরিদা মারা যান। And Derrida became a famous, almost like a cinema artist, almost like a media star. He became a great academician. মানে আজকের পৃথিবীতে যদি আমরা বলতে পারি যে একাডেমিশিয়ানকে নিয়ে এত বেশি মাতামাতি করা হয়, মানে অনেক ফিলোসফারদের নিয়ে মাতামাতি করা হয়, তার কারণ অবশ্যই জাঁক দেরিদা। And his fame nearly reached the status of a media star.
মানে মানে যেরকম উত্তম কুমার, সুচিত্রা সেন, মানে এদেরকে নিয়ে এরকম মাতামাতি করা হতো, মানে আমেরিকাতে দেরিদাকে নিয়ে একটা সময় সেই লেভেলের মাতামাতির জায়গায় পৌঁছয় জ্যাক দেরিদা। With hundreds of people filling the auditoriums to hear him speak, with films and television programs devoted to him, প্রচুর ডকুমেন্টারি দেরিদাকে নিয়ে হয়, countless books and articles devoted to his thinking. He is one of the major figures associated with post-structuralism and the postmodern philosophy. He is really a great philosopher. He wrote more than 40 books, প্রায় 40টার উপরে বই লিখেছেন। He had a significant influence upon the humanities and the social sciences, including philosophy, literature, law, anthropology, historiography, applied linguistics, sociolinguistics, psychoanalysis and political theory. মানে রাজনীতি, ধর্মনীতি, সমাজবিদ্যা, সাহিত্য, ইতিহাস সব জায়গাতে দেরিদার লেখার গুরুত্ব রয়েছে, দেরিদাকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ডিবেট, অন্টোলজিকে নিয়ে মানে সত্তত্ত্ব, এপিস্টেমোলজি, এথিক্স, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দেরিদিয়ান ডিকনস্ট্রাকশন, যে তুমি কোন এথিক্যাল পজিশনে, কোন নীতিবিদ্যার পজিশনে আছো, এস্থেটিক্স, সৌন্দর্যবিদ্যা, হারমিনিউটিক্স, হারমিনিউটিক্স মানে ব্যাখ্যাবাদ, কোনো একটা টেক্সট কীভাবে ইন্টারপ্রেট করবো। আচ্ছা মাথায় রেখো, এইগুলোর ডেফিনেশন কিন্তু তোমরা সবাই মোটামুটি জেনে রাখবে, সারা জীবন লাগবে। হোয়াট ইজ অন্টোলজি? অন্টোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য বিইং। হোয়াট ইজ এপিস্টেমোলজি? এপিস্টেমোলজি ইজ নলেজ সায়েন্স, জ্ঞান তত্ত্ব। What is ethics? Ethics, নীতিবিদ্যা, it's a kind of study of the human morality. What is aesthetics? Aesthetics is the study of the beauty of the object, নন্দন তত্ত্ব বা সৌন্দর্যবিদ্যা। What is hermeneutics? Yes. এথিক্স এর উপরে কোনো বই আছে? প্রচুর বই আছে, মানে বিরাট বড় বড় বই আছে, মানে না যেটা আমাদের পড়া যাবে। হ্যাঁ আছে 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 অবশ্যই আছে। অক্সফোর্ড ইন্ট্রোডাকশন টু এথিক্স, শর্ট বই, শর্ট ইন্ট্রোডাকশন টু এথিক্স দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ দেবেন তো, অবশ্যই আছে, প্রচুর প্রচুর বই আছে। ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, এই বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের যে মাল্টিপল ইন্টারপ্রিটেশন, এটা নিয়ে কিন্তু দেরিদার কাজ। এবং তিনি যখন একটা বড় সময় হি স্পেন্ট অন ইয়েল ইউনিভার্সিটি, আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করেছেন, সেই সময় ইনি ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, এথিক্স, এস্থেটিক্স এই সব কিছু নিয়েই দেরিদা কাজ করেছেন। কিন্তু দেরিদাকে বুঝতে গেলে অল্প করে দেরিদার মানে যে জায়গা থেকে দেরিদা উঠে এসছেন এবং দেরিদার যে বিশেষ করে দেরিদার যে সোশিও পলিটিক্যাল ইভেন্ট তাকে বুঝতে হবে। কারণ দেরিদার লেখার মধ্যে যে জিনিসটার প্রভাব বিরাট, সেটা যেটা পোস্ট স্ট্রাকচারালিজমের একটা জেনারেল ফিচার, সেটা কি? সেটা হচ্ছে স্কেপটিসিজম। হোয়াট ইজ স্কেপটিসিজম? স্কেপটিসিজম মানে কি? সৃজনী বলো। স্যার জানি না এটা। এই বলা উচিত। আচ্ছা শতাব্দী বলো। শতাব্দী বলো, এই কি কথাবার্তা? হ্যাঁ হ্যাঁ মানে এটা সংকীর্ণ কিছু, কোনো কিশোরের মাইক্রোফোনটা খুব গন্ডগোল করছে, কথা কি শুনতে পাচ্ছি না। কিশোর যেটা করতে পারো, অডিও জ্যাক, your headphone jack from your phone, তাহলে শোনা যাবে। হ্যাঁ বলো। স্কেপটিসিজম হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মানে সীমাবদ্ধ কোন একটা ইয়ের মধ্যে সংকীর্ণ কিছু একটা, বলো দিশা। মানে টু ডাউট সামথিং বা অ্যাবসলিউটলি স্কেপটিসিজম মানে টু কোয়েশ্চেন সামথিং, টু ইন্টারোগেট সামথিং। কিশোর বলেছে সন্দেহ, সন্দিহান কোনো কিছু সম্পর্কে, সন্দেহ, প্রবণতা। Skeptical people always interrogate, always questions this grand narrative. এটাকে বলছিলাম what is deconstruction? Deconstruction is basically a way of interrogating something, way of questioning something. It can be a social institution, it can be a political structure or social structure, it can be a text, it can be anything. So এই যে ভদ্রলোক যে জীবন এবং জগৎ সম্পর্কে সবসময় সন্দিহান, সমস্ত গ্র্যান্ড ন্যারেটিভকে প্রশ্ন করছে, ঈশ্বর, ভগবান, রিলিজিয়ান, কালচার, পলিটিক্স, রাজনীতি, নেতা, সব কিছুকে প্রশ্ন করছে। তো তার জীবন তো ন্যাচারালি একটা ভয়ঙ্কর
সাপ্রেশন এবং অপারেশনের মধ্যে দিয়ে গেছে, সারা পৃথিবীর মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন দেখেছে, দুটো একটা বিশ্বযুদ্ধ দেখেছে এবং চারপাশের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারকে ভয়ঙ্করভাবে চেঞ্জড হতে দেখেছেন এই জাক দেরিদা। নিজে জু ছিলেন, ফলে ন্যাশনালি তিনি জীবনের এবং জগতের অন্যান্য বিভিন্ন বস্তু এবং বিভিন্ন ঘটনাকে প্রশ্ন করতে শিখেছেন। এই প্রশ্ন করাটা দেরিদা বিশ্বাস করতেন তার জীবনের অন্যতম কাজ। ফলে দেরিদার এই যে ডিকনস্ট্রাকশন, কোনো কিছু স্ট্রাকচারকে ভেঙে ফেলা, ডিস্ট্রাকচার করা, তাকে হাতুড়ি দিয়ে হ্যামার দিয়ে উড়িয়ে দাও, এই যে আইডিয়া অফ ডিস্ট্রাকচারিং সামথিং অ্যান্ড রিস্ট্রাকচারিং সামথিং অ্যান্ড demolishing something. In fact, আমি একটু পরে পড়বো যে the etymological origin of the word deconstruction has come from demolition, D-M-O-L-I-T-I-O-N. Demolition means to destroy something, কোনো কিছু ধ্বংস করে দেওয়া। তো এই যে সবকিছুকে প্রশ্ন তোলা এবং প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলা, এই আইডিয়া থেকে কিন্তু মানে দেরিদিয়ান কনসেপশন অফ দ্য ডিকনস্ট্রাকশনের জন্ম। ফলে এই মানুষটাকে বুঝতে গেলে এই মানুষটার চারপাশের ঘটনা এবং সেই সময়কার ঐতিহাসিক যে এবং রাজনৈতিক ঘটনা, সেই বিষয়টাকে অল্প হলেও বুঝতে হবে যে কি কি ঘটনা দেরিদার জীবনকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করেছে। সো ইন 1930, দেরিদার জন্ম 1930 সালে। দেরিদার প্রথম বই 1967-এ, 37 বছর বয়সে দেরিদা প্রথম বই লেখেন এবং তার প্রথম বই তাকে বিখ্যাত করে দেয়। তার প্রথম বইয়ের নাম হচ্ছে অফ গ্রামাটোলজি, লা গ্রামাটোলজিয়া অফ গ্রামাটোলজি, তাই আমরা পরে দেখব। So Derrida was born into a Jewish family in Algiers. He was also born into an environment of some discrimination. আমি যেটা বলছিলাম, বারবার তাকে ডিসক্রিমিনেট করা হয়েছে। In fact, he neither withdrew from or was forced out at least of the two schools. দুটো স্কুল থেকে তাকে forced out করা হয়েছে চাইল্ডহুডে due to the anti-Semitic feeling. What is anti-Semitism? Anti-Semitism means prevailing a spirit of hatred towards the Jews. জিউসদের বিপক্ষে যে ঘৃণা, যেটা করে ইউরোপ জুড়ে আমরা খানিকটা ফ্যাসিজমের মধ্যে দেখতে পাই, হিটলার যাকে তৈরি করে, এবং যেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ছিল। এই যে অ্যান্টি সেমিটিজমের যে ধারণাটা যে জিউদেরকে জিউ মানেই খারাপ, ইহুদি মানেই খারাপ, এই অ্যান্টিসেমিটিক আইডিয়া দেরিদাকে সারা জীবন এই অ্যাটমসফিয়ার অফ ডিসক্রিমিনেশনের মধ্যে রেখেছেন। তার সত্ত্বেও দেরিদাকে দেরিদা বলতে মানে দেরিদাকে দেরিদা হতে এটা আটকাতে পারেনি। While Derrida would resist any reductive understanding মানে যে কোনো কিছু থেকে একটা কোনো কিছু কনক্লুশনে চলে আসা, তাকে রিডাকটিভ আন্ডারস্ট্যান্ডিং বলে। তাহলে আমি বললাম যে দিশা দুবরাজপুরে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, যে চাকরি পেয়ে গেছে, তখন 10 জন লোক বলে তাহলে এবার তো দিশাকে বিয়ে দিতে হবে, মানে বলবেই আর কি যে মেয়েদের তো বিয়ের বয়স চলে এসছে। দেরিদা এই ধরনের যে কোনো সোশ্যাল পলিটিক্যাল প্রেজুডিসকে প্রশ্ন করবে। আমি দিশার এক্সাম্পলটা দিলাম একটা এক্সাম্পল হিসেবে, এটা আমাদের দেখানোর জন্য যে আমাদের সোসাইটিতে কিরকমভাবে মানে এক ধরনের প্রিভেলিং প্রেজুডিস সবসময় কাজ করে, যে এই কাজটা করে ফেলছে মানে তোমার তো মানে এবার তুমি নেক্সট জায়গাতে মুভ করতে পারো। কিন্তু এই দিস কাইন্ড অফ রিডাকটিভ আন্ডারস্ট্যান্ডিং ক্যান হ্যাম্পার আওয়ার ফ্লো অফ দ্য লাইফ। আমাদের জীবনের যে ফ্লোকে যে হ্যাম্পার করতে পারে একটা মানুষ তো আর যন্ত্র নয়, আর অঙ্ক তো নয়, এইটাকে দেরিদা প্রশ্ন করে। ফলে দেরিদা সারা জীবনে যেটা করেছে যে this kind of experiences played a large role in his insistence upon the importance of the marginal. মার্জিন আর সেন্টার মানে হচ্ছে কোনো একটা পাতার যেটা তোমরা মার্জিন টানো, আর সেন্টার হচ্ছে এই পাতার পুরো অংশটা, বাকিটা। তো দেরিদা এই মার্জিনাল থেকে অলওয়েজ সেন্টারকে প্রশ্ন করেছে। এবং আমরা দেখবো যে দেরিদাস ওয়ার্ক ওয়াজ লার্জলি ফেনোমেনোলজিক্যাল ইন নেচার, এবং আদার ইম্পর্টেন্ট ইন্সপিরেশনে উনি নিটশে, হাইডেগার, সাসুর, লেভিনাস এখান থেকে ইনফ্লুয়েন্স করেছেন। আমি অল্প করে কাকে ফেনোমেনোলজি বলে সেটা একটু তোমাদের সঙ্গে ডিসকাস করে নিই। তোমরা কি কাকে ফেনোমেনোলজি বলে তোমরা কি জানো? হোয়াট ইজ ফেনোমেনোলজি? এনিওয়ান? হোয়াট ইজ ফেনোমেনোলজি? বাংলাতে ফেনোমেনোলজিকে বলা হয় অবভাস বিদ্যা। ইটস এ ডিফিকাল্ট ওয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু তোমরা যদি না জানো
তাহলে আমি ফেনোমেনোলজি নিয়ে একটু অল্প করে একটা ডেফিনেশন দিয়ে দিই। ইটস বেসিক্যালি আ ফিলোসফিক্যাল স্কুল। Phenomenology is basically the objective study of the subjective human feelings like memory, like emotion, like our psychological behavior. Phenomenology is a big অংশ হচ্ছে Gestalt psychology. So phenomenology is the study of the structures of our experience and consciousness. আমাদের যে একটুকে বললাম, in its simplest form is a study of the our subjective human feeling. আমাদের চেতনা তো আমাদের সাবজেক্টিভ হিউম্যান ফিলিং। ফলে আমাদের phenomenology is the study of the structures of our human consciousness, of our experience. আমাদের অভিজ্ঞতা, আমাদের চেতনা, আমাদের মেমোরি, আমাদের ইমোশন, এইগুলোর স্ট্রাকচার নিয়ে যে বিদ্যা বা যে সায়েন্স ডিল করে তাকে বলা হয় ফেনোমেনোলজি। মনে থাকবে, PHENOMENOLOGY। যে ভদ্রলোক has turned phenomenology into a kind of almost a celebrated science is this Edmund Husserl, Husserl. He was a German philosopher of Moravian origin who established the school of the phenomenology. Derrida was heavily influenced by Edmund Husserl. এবার বিষয়টা এতটাই কমপ্লেক্স যে হুজেরলকে নিয়ে বলতে গেলে একটা এন্টায়ার ক্লাস ডিভোট করতে হবে, তার সময় আমাদের কাছে নেই। আমরা খালি জেনে রাখবো যে phenomenology means is basically the study of the structures of the consciousness, structures of our experience. অনেকটাই কিন্তু স্ট্রাকচারালিজমের উপরে ডিপেন্ডেন্ট ছিল এই phenomenology, কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম অনেকেই এই phenomenologyর উপরে অনেক ক্ষেত্রেই ভয়ঙ্করভাবে প্রভাবিত হয়েছিল। মনে থাকবে। So this is phenomenology. বলো, কিছু বলার আছে? ফেনোমেনোলজিটা স্ট্রাকচারিজমের উপর কি করে ডিপেন্ড করতে পারে? কারণ এটা তো ইমোশনস বা হিউম্যান সাইকোলজির উপর বেস করে। হিউম্যান সাইকোলজিটাকেই মানে হিউম্যান ফেনোমেনা বা হিউম্যান কনসিয়াসনেস স্ট্রাকচারকে এই মডেলের মতো করে, মানে ম্যাথমেটিক্যাল মডেলের উপরে, ভালো প্রশ্ন, ম্যাথমেটিক্যাল মডেলের মতো করে দেখার চেষ্টা করছে ফেনোমেনোলজি। এটা একটা ভুল পদ্ধতি, কিন্তু ফেনোমেনোলজি একসময় খুবই সেলিব্রেট ছিল। যে মানুষের কনসিয়াসনেস তাই কটা ভাগে ভাগ করা যেতে পারে, অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেস, কগনিশন, ফিলিং, এরকম ম্যাথমেটিক্যাল মডেল করে কেমন করে রিপ্রেজেন্ট করা যেতে পারে হিউম্যান কনসিয়াসনেসকে। এইটা ফেনোমেনোলজির একটা সময়ে একটা দিকে ঝোঁক ছিল। ফলে প্রচুর ফেনোমেনোলজিক্যাল থিঙ্কার বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল বিভিন্ন সময়ে। সো ফেনোমেনোলজি প্রাইমারিলি কনসার্ন উইথ দ্য, দেখা ভালো করে, সিস্টেম্যাটিক রিফ্লেকশন। সিস্টেম মানেই একটা স্ট্রাকচারালিস্টিক ব্যাপার। Systematic reflection on and study of the structures of the consciousness and phenomena that appear in the acts of the consciousness. It tries to study the structures of the consciousness. চেতনার যে বিভিন্ন স্ট্রাকচার, তার মধ্যে অনেক কনসেপ্ট আছে, কঠিন কনসেপ্ট আমি যাচ্ছি না। ইন্টেনশনালিটি, ইনটিউশন, এভিডেন্স, নোয়েসিস আর নোইমা, তো এটা আমি যাচ্ছি না। নোয়েটিক থট মানে যেগুলো, যে সমস্ত ধারণাগুলো অ্যাবস্ট্রাক্ট জিনিসকে নিয়ে, নোয়েটিক অ্যাবস্ট্রাক্ট জিনিস কিন্তু আমাদের ডেইলি লাইফে কাজে লাগে, তাকে নোয়েটিক বলে। আর পোয়েটিক মানে যেগুলো কাজে লাগে না। সো পলিটিক্সের ধারণা একটা নোয়েটিক ধারণা। সো তোমাদের প্রত্যেক দিনের মার্কেট প্লেসের ধারণা নোয়েটিক ধারণা, কিন্তু পোয়েটিক মানেই একটা কবিতার সঙ্গে রিলেটেড। হ্যাঁ, কিছু বলছো শতাব্দী, কিছু বলছো? হ্যাঁ স্যার, পোস্ট স্ট্রাকচারের সাথে বেশি ম্যাচ খাচ্ছে এটা। হ্যাঁ, মানে এটা হ্যাঁ, পোস্ট স্ট্রাকচারাল একটা বড় অংশের লোকেরা ফেনোমেনোলজি থেকে এসেছে আমরা বলতে পারি। ফেনোমেনোলজি ইজ দ্য মাদার সায়েন্স অফ দ্য পোস্ট স্ট্রাকচারালিজমকে অনেকটা ইনফ্লুয়েন্স করেছে। অনেকেই হুজুরের দ্বারা খুবই ইনফ্লুয়েন্স এবং হুজুরের ছাত্র আমরা বলতে পারি। এখানে কনসেপ্টটাই তো আগে আসবে, কারণ সাইকোলজিতে তো আর লিমিটেড ভাবনা থাকে না, না, বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা থাকে না, কিন্তু অনেক সময় আনার চেষ্টা করা হয়। তো মানে সেটা তো ভুল চেষ্টা, কিন্তু চেষ্টা হয়েছে। ওই জন্য এখন আমাদের সাইকোলজিক্যাল যে প্রবলেম গুলো হয় সেগুলোর ভুল ওষুধগুলো এখন ভুল মানে অ্যাপ্লাই করা হয়, ঠিকঠাক কোনো ইয়ে নেই। ওই যে আপনি পড়েছিলেন না ইয়েলো ওয়ালপেপারে, ওর আসল প্রবলেমটাই ধরতে পারেন। রাইট, কারো চেষ্টাই করার সময় ঘুম পাড়িয়ে দেওয়া,
মানে চেষ্টা করে নার্ভকে রিল্যাক্স করার ওষুধ দেবে। তো যাই হোক, সেটা তো অন্য কথা। চলে আসছে কয়েকটা মেজর ঘটনা যেটা দেরিদের জীবনকে প্রভাবিত করেছিল। ফার্স্ট, ভেরি ইম্পর্টেন্ট, আলজেরিয়ান ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ 1956 to 1962 was fought between France and the Algerian National Liberation Front, ANLF, which led to the Algeria winning its independence from France. ভয়ঙ্করভাবে প্রভাবিত করে দেরিদার লাইফকে। It's a very important decolonization war. It's a war of the decolonization. Colonizationের বিপক্ষে ঔপনিবেশ থেকে বেরিয়ে আসার লড়াই। It was a very complex conflict characterized by the guerrilla warfare, the use of the torture, the use of the oppression, suppression, corruption. এই যে সাপ্রেশন, অপারেশন, করাপশনের বিপক্ষে দেরিদার যে সারা জীবনের লড়াই, এই যে কয়েকজন মানুষ সত্যকে নিজের মতো করে রিপ্রেজেন্ট করবে তার বিপক্ষে দেরিদার যে মার্জিনাল লড়াই, মার্জিনে থেকে সেন্টারের বিপক্ষে যে লড়াই, সেই লড়াইকে কিন্তু এই আলজেরিয়ান ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ভয়ঙ্করভাবে প্রভাবিত করেছিল। We can say that it's an unequal war between the Algerian National Liberation Front and the French government. এরকম ভিয়েতনামের যুদ্ধ আমার মনে আছে, সেই বিখ্যাত সত্যজিৎ রায়ের সিনেমা, যেখানে প্রতিদ্বন্দ্বী যে সিনেমা, যেখানে ধৃতিমান চট্টোপাধ্যায় অভিনয় করেছিল, যেখানে একটা জায়গাতে জিজ্ঞেস করা হচ্ছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ইন দ্য লাস্ট ডেকেড, তুমি কি মনে করো যে গত শতকের সব থেকে, গত 10 বছরের সব থেকে ইম্পর্টেন্ট ইভেন্ট কোনটা? ল্যান্ডিং ইন দ্য মুন, চাঁদে যাওয়া। ধৃতিমান চট্টোপাধ্যায় উত্তর দিচ্ছে নো। দেন হোয়াট ইজ ইট? যে ভিয়েতনাম ওয়ার। বলছে ওয়াই ভিয়েতনাম ওয়ার, কেন ভিয়েতনামের যুদ্ধ, ওয়াই নট ল্যান্ডিং ইন দ্য মুন? তখন উত্তর দিচ্ছে ল্যান্ডিং ইন দ্য মুন, আই থিঙ্ক ইটস বেসিক্যালি অ্যান লিনিয়ার ইভেন্ট অফ দ্য প্রগ্রেস অফ দ্য সায়েন্স। সায়েন্সের উন্নতি হচ্ছে, সেখান থেকে ইভেনচুয়ালি আমরা তো চাঁদে গেছি। কিন্তু ভিয়েতনাম ওয়ার প্রথমবার দেখালো যে কয়েকজন খেটে খাওয়া মানুষজন, কৃষি জমিতে চাষ করা মানুষজন, কৃষকেরা আমেরিকান বেয়নেট এবং আমেরিকান বিরাট বড় ট্যাঙ্কের বিপক্ষে দাঁড়িয়ে তারা যুদ্ধ জিততে পারে। সো আলজেরিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তাই যে ফ্রেঞ্চ গভর্নমেন্ট, পাওয়ারফুল গভর্নমেন্ট, তাদের বিরাট বড় বড় ট্যাঙ্ক এবং ভেরিয়াস অটোমেটিক রাইফেলস, টর্চার, সাপ্রেশন এন্ড অপারেশনের সামনে দাঁড়িয়ে কয়েকজন আলজেরিয়ান মানুষজন হারিয়ে দিল ফ্রেঞ্চ গভর্নমেন্টকে। তো এই যে যুদ্ধ দেরিদার ছোটবেলাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করেছিল। মাথায় রাখতে হবে, কোনো থিঙ্কারই আকাশ থেকে উঠে আসে না, আসে সমাজ থেকে। ফলে বিরাটভাবে ইনফ্লুয়েন্স করেছিল এই ফ্রেঞ্চ ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট। Charles de Gaulle was a French army officer and statesman who led the French resistance against Nazi Germany. So Charles de Gaulleর একটা ভয়ঙ্কর ইনফ্লুয়েন্স যে নাজি জার্মানির এগেনস্টে যে রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে, French resistance against Nazi Germany. He granted independence to Algeria and acted progressively towards other French colonies. তিনি আলজেরিয়াকে প্রথমবার ইন্ডিপেন্ডেন্স দেয়, বলে ঠিক আছে ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। এই যে এই পলিটিক্যাল ইভেন্ট দেরিদার জীবনকে বিরাট ইনফ্লুয়েন্স করেছিল। এর পরের ইভেন্ট আমি একটু আগে আলোচনা করেছি, সারা জীবন মাথায় রাখবে, স্টুডেন্ট রেভলিউশন ইন ফ্রান্স in 1968 বা মে 1968 স্টুডেন্ট রেভলিউশন। গোটা ফ্রান্সকে ছাত্রছাত্রীরা, তোমাদের মতো 17 থেকে 22 বছরের ছাত্রছাত্রীরা, 17, 25, 22, 23 বছরের ছাত্রছাত্রীরা পুরো ফ্রান্সকে ধ্বংস করে, মানে ফ্রেঞ্চ গভর্নমেন্টকে প্রায় ফেলে দেওয়ার মুখে 1 মাস যাবৎ রেখে দেয়। শুধুমাত্র তাদের একাডেমিক প্রবলেম, তাদের চাকরির সমস্যা, অন্যান্য সমস্যা নিয়ে একটা বিরাট আন্দোলন বয়ে যায়। যে তোমরা আজকে লিটারারি থিওরি পড়ছো, তার কারণটা হচ্ছে 1968 এর ফ্রেঞ্চ রেভলিউশন। ওটা না হলে কোনোদিন কোনো লিটারেচার, আর মানে লিটারেচার চিরকালই লিটারেচার নিয়ে পড়তো, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্স নিয়ে আলোচনা হতো না। বিগিনিং ইন মে 1968, a period of civil unrest occurred throughout France, lasting some 7 weeks and punctuated by demonstrations, general strikes and the occupation of the universities and the factories. ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি এবং ফ্যাক্টরিকে দখল করে নেয়, সরকারের বিপক্ষে বিরাট স্লোগান হয়, ছোটখাটো ইট পাটকেল ছোড়া থেকে ছোটখাটো বোম্বিং অবধি হতে থাকে এবং
It was basically a protest against the capitalist system, consumerism যেটা আমাদের সোসাইটিকে গ্রাস করে দিচ্ছিল, আমেরিকান ইম্পেরিয়ালিজম, মার্কিন সাম্রাজ্যবাদ, অ্যান্ড ট্র্যাডিশনাল ইনস্টিটিউশনস। তার বিপক্ষে দাঁড়িয়ে সবকিছুকে ভেঙে বেরিয়ে সিলেবাস থেকে বেরিয়ে একটা অন্য ধরনের সিলেবাস তৈরি করার পক্ষে কথা বলে 1968-এর ফ্রেঞ্চ স্টুডেন্ট রেভলিউশন। দেরিদা তখন ছাত্র, ভাবো দেরিদার ছাত্র মানে তখন দেরিদা লিখছে 1967-এ দেরিদার প্রথম বই, 1968-এ রেভলিউশন হচ্ছে। দেরিদার লেখার এই যে সবকিছুকে ভেঙে ফেলে একটা নতুন স্ট্রাকচারের জন্ম, এই লেখার ফলেই, এই মুভমেন্টের ফলেই কিন্তু এই আইডিয়াটা তার মধ্যে আসে। And of course, it was the age of the totalitarianism. Totalitarian means that which is autocratic, একনায়কতন্ত্র। স্ট্যালিন and the entire Eastern European state গুলো কিন্তু স্ট্যালিনের হাতে ছিল। যেরকম হিটলার ওয়াজ অ্যান অটোক্র্যাট, স্ট্যালিনও কিন্তু সেরকমই বড় অটোক্র্যাট। ফলে জোসেফ স্ট্যালিন, এটা স্ট্যালিনের জন্ম তো অনেক পরে, এই স্ট্যালিনিজমের পিরিয়ডের গণ্ডগোল আছে দেখে বলে দেবো, এটা প্রবাবলি 19 something থেকে 1953 অবধি হবে। He promoted the escalation of the class conflict, utilizing the state violence to forcibly purge the society of the bourgeois. ইচ্ছে করে সমাজ থেকে সমস্ত বুর্জুয়াদেরকে, সমস্ত মানে সো কল্ড পাওয়ারফুল অর্থমান মানুষদেরকে মেরে ফেলা হবে। এই যে জোর করে চাপিয়ে দেওয়া, এই যে স্ট্যালিনিস্ট পলিটিক্স, এটা ভয়ঙ্কর বামপন্থার একটা বলা যেতে পারে, মানে যে কোনো বামপন্থা এরকম একটা অনেক সময় একটা একনায়কতান্ত্রিক জায়গায় চলে গেছে অনেক সময়। অ্যান্ড দিস পলিসি রেজাল্টেড ইন দ্য সাবস্ট্যান্সিয়াল পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড পারসিকিউশন অফ সাচ পিপল। এই ধরনের লোকেদেরকে যে ভয়ঙ্কর পারসিকিউশন এবং ভায়োলেন্স এই স্ট্যালিনিজমের ফলে তৈরি হয়। এই যে একনায়কতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এর বিপক্ষে যে রুখে দাঁড়ানোর রসদ দেরিদা এখান থেকেই পান, এই চারপাশের গ্রোয়িং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার থেকে। এছাড়াও টেল কোয়েল বলে যে ইন্টেলেকচুয়াল গ্রুপ, ফ্রেঞ্চ আভাগার্ড লিটারারি রিভিউ, পাবলিশড ফ্রম 1960 to 1982, একটা পত্রিকার নাম এবং একটা ইন্টেলেকচুয়াল গ্রুপের নাম। ফিলিপ পি সলার্স এই ইন্টেলেকচুয়াল গ্রুপটা তৈরি করেন অনেক ইয়াং রাইটারদের নিয়ে। ফ্রেঞ্চ নুভো রোমান, নুভো রোমান মানে নিউ নভেল, এবং যে বলা যেতে পারে ফ্রেঞ্চ নিউ সিনেমা, তার জন্ম কিন্তু এই টেল কোয়েল গ্রুপ থেকেই। ফলে অন্যদিকে আর্তাউ, জর্জ ব্যাচাইল, এজরা পাউন্ড এরা এখান থেকে অনেকে যুক্ত হয়। এই টেল কোয়েল গ্রুপে 1966 থেকে 1970 অবধি দেরিদা কিন্তু অ্যাসোসিয়েটেড ছিলেন। এই গ্রুপের ইনফ্লুয়েন্স দেরিদার উপরে ভয়ঙ্করভাবে পড়ে। সো টেল কোয়েল গ্রুপ অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স এ লট দেরিদা। কাকে ফেনোমেনোলজি বলে আমি বলেছি, ফেনোমেনোলজির একটা বিরাট ইনফ্লুয়েন্স করেছিল। দেখো উপরে হেডলাইন দেখো, ইন্টেলেকচুয়াল ফোর্সেস দ্যাট শেপ দেরিদাস লাইফ। এই ইন্টেলেকচুয়াল ফোর্সগুলো দেরিদাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করেছিল। এরপরে আমি ডিসকাস করবো দেরিদার ফিলোসফিটা কি, এর পরের ক্লাসে বেসিক্যালি। সো কি ফেনোমেনোলজি? ফেনোমেনোলজি এক্সামিন্স দ্য প্যাটার্নস অফ দ্য সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স অ্যান্ড কনসিয়াসনেস। এই প্যাটার্নস অফ দ্য সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স অ্যান্ড কনসিয়াসনেস কি? এই সিস্টেম্যাটিক রিফ্লেকশন অফ আওয়ার ইন্টার সাবজেক্টিভিটি। তুমি কি নিয়ে চিন্তা করো তাই নিয়ে ফেনোমেনোলজি চিন্তা করতো। দেরিদা এই বিষয়টা এবং তার সঙ্গে হারমেনোটিক্স মিলিয়ে একটা ফিলোসফি তৈরি করেন। সো আমি আগের ক্লাসেই বলেছিলাম দেরিদার ফিলোসফি, এই যে প্রি 1920s বিলিভ ছিল একটা লিটারারি ওয়ার একটা ক্লোজ সিস্টেম, সেখান থেকে টেক্সট ইজ আ লিঙ্গুইস্টিক কনস্ট্রাক্ট, সবকিছু তুমি টেক্সট হিসেবে পড়তে পারি। তো দেরিদা এই টেক্সটের দিকে যাচ্ছেন। এর পরের ক্লাসে আমরা দেখব যে কেমন ভাবে দেরিদার এই যে বিভিন্ন পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্সগুলো, যেগুলো একটু আগে দেখালাম, স্ট্যালিনের প্রভাব, স্ট্যালিনের বিপক্ষের প্রভাব, আলজেরিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফ্রেঞ্চ স্টুডেন্ট রেভলিউশন, এগুলো কেমন করে তাকে এরকম একটা ফিলোসফি তৈরির দিকে নিয়ে যাচ্ছে যে ফিলোসফি সবকিছুকে প্রশ্ন করে, সবকিছুকে কোয়েশ্চেন করে, ডিকনস্ট্রাকশন। তো পরের ক্লাসে আমরা এটা পড়ার চেষ্টা করব। ডিকনস্ট্রাকশন, অরিজিন অফ দ্য ডিকনস্ট্রাকশন এবং ডিকনস্ট্রাকশনের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড কনসেপ্ট দ্য লোগোসেন্ট্রিজম এন্ড আদার্স। তোমাদের যেটা কাজ ভেরি ডিফিকাল্ট আগিয়ে বলেছি, তোমরা একটু আমার নোট এবং অন্যান্য জিনিসপত্র একটু ইন্টারনেটে এই সমস্ত মেটেরিয়ালগুলো আছে দেরিদাকে নিয়ে একটু পড়ো। তোমরা চেষ্টা করতে পারো একবার দেরিদের উপরে যে উইকিপিডিয়া আর্টিকেল আছে দেখতে পারো, স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি দেরিদাকে নিয়ে অনেক কথা বলেছে, সেটা একবার দেখতে পারো ইন্টারনেটে গিয়ে। এগুলো একটু একটু করে দেখতে পারো। রিকনস্ট্রাকশন জিনিসটা কি ভালো? এই তো ভালো খারাপের কোনো জায়গাই নেই। রিকনস্ট্রাকশন ইজ অ্যাবসলিউটলি ভ্যালু, মানে
is absolutely against any form of value. তুমি ভালো খারাপ অন্ধকার আলো এরকম কোনো জায়গাতে আসতেই পারবে না রিকনস্ট্রাকশন, এটা গ্রে এরিয়াতে অপারেট করছে, সেটা পরবর্তীকালে পড়লেই আমরা দেখতে পাবো সবকিছু কেমন করে প্রশ্ন করছে। দেখো 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 আমি তোমাদেরকে একটা কথা বলছি যে ডেরিডিয়ান টেক্সট ইজ ডিফিকাল্ট। তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ধরা যাক আমাদের এমএতে ছিল স্ট্রাকচার সাইন অ্যান্ড প্লে, STRUCTURE, স্ট্রাকচার সাইন অ্যান্ড প্লে, বিখ্যাত টেক্সট। দেরিদার টেক্সট পড়ে দেরিদাকে বোঝা, যেটা আমি করেছি, আমি দেরিদার প্রায় সমস্ত দেখেই পড়ছি, যেহেতু দেরিদা আমার খুব ইন্টারেস্টেড জায়গা। আমি দেরিদাকে নিয়ে আমার রিসার্চ এবং অন্যান্য জায়গাটায় একটা বড় অংশ দেরিদাকে নিয়ে অপারেট করে। সো দেরিদার টেক্সট পড়ে দেরিদাকে জানা কিন্তু ইজ নট অ্যাট অল ইজি। ওকে, ফর এক্সাম্পল দেরিদা শুরু করছে, perhaps something has occurred in the history of the concept of the structure that could be called an event. If this loaded word did not entail a meaning which it is precisely the function of structural or structurality thought to reduce or to suspect. But let me use the term event anyway, employing it with caution as if in quotation marks. In this sense, this event will have the exterior form of rupture and redoubling. তোমরা কি পড়ে কিছু বুঝতে পারছো? না স্যার, না কিছুই বুঝলাম না। তোমাদের ফিলোসফিক্যাল মানে কোন একটা জিনিস সম্পর্কে ফিলোসফিক্যাল যে ট্রেনিং, মানে একটা রিডিং এর ট্রেনিং তোমাদের নেই, সেখানে পারছো না। একবার দুবার 5 বার 10 বার করে পড়লে দেরিদা বুঝতে পারে কি বলছে। যে perhaps something has occurred in the history of the concept of the structure. আমাদের যে পৃথিবী সবই স্ট্রাকচার দিয়ে তৈরি, এটা নিয়ে স্ট্রাকচারালিজম ডিল করে, ইটস ফিলোসফি অ্যাবাউট দ্য স্ট্রাকচারস অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এই যে এই স্ট্রাকচারালিস্ট পৃথিবী, এই পৃথিবীতে এমন একটা আমার ব্যাটারি একটু লো চলছে কারণ আমি অন্য ঘরে পড়ার জন্য কানেকশনটা নেই, ঠিক আছে, ফাইন এনাফ। তো এমন একটা জিনিস যেটা ঘটেছে তাকে ইভেন্ট বলা যেতে পারে। ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে এমন একটা ঘটনা যেটা ক্যাপিটাল ইতে লেখা যেতে পারে। If this loaded word did not entail a meaning which it is precisely the function of the structural or structurality, even this loaded word did not entail a meaning which it is precisely the function of the structurality. স্ট্রাকচারালিজমের কাজ কি? মানে বার করা। কিন্তু ইভেন্টের মানে অনেক রকম হতে পারে তোমার কাছে। ইভেন্ট ইজ সাবজেক্টিভ। তোমার কাছে ইভেন্ট হতে পারে ফ্রেঞ্চ রেভলিউশন, তোমার কাছে নন্দীগ্রাম বা সিঙ্গুর কোনো ইভেন্ট না হতে পারে। এর ফলে কিন্তু স্ট্রাকচারালিস্টরা বলবে যে এটা মানে বার করো। ফলে দ্য থট টু রিডিউস টু সাসপেক্ট। স্ট্রাকচারালিজমের কাজ কি? সবসময় রিডিউস করা, কোনো একটা জায়গাতে কোনো একটা মিনিংকে একটা জায়গাতে রিডিউস করা, যে হ্যাঁ এইটা মানে এইটা। তো এইটার এগেনস্ট একটা ক্রিটিসিজম তৈরি করার চেষ্টা করছে। রাপচার এবং রিডাবলিং এর কনসেপ্ট জটিল কনসেপ্ট, সেটা দেরিদার অন্যান্য ফিলোসফি নিয়ে ডিসকাস না করে বলা যাবে না, সেটা আমরা ডিকনস্ট্রাকশন পড়ার সময় আলোচনা করবো, মানে করতেই হবে। ফলে দেখো বারবার দেরিদার লেখাতে এপিস্টেমি, এপিস্টেমোলজিক্যাল স্ট্রাকচার, এপিস্টেমি মানে নলেজ স্ট্রাকচার, নলেজ কনস্ট্রাকশন। সেখান থেকে উনি ফ্রি প্লে শব্দটাকে ব্যবহার করছে। প্লে মানে যে আমরা বলছি খেলা হবে, তো খেলা মানে কি? খেলা মানে লিবারেশন, এক ধরনের পদ্ধতিগত জায়গা থেকে, গঠনতান্ত্রিক জায়গা থেকে এক ধরনের লিবারেশন। এখন বাংলার রাজনীতিতে খেলা হবে একটা অন্য শব্দ, সেটা মানে এক ধরনের ভায়োলেন্স হতে পারে, এক ধরনের ব্লাড বাথ হতে পারে, এক ধরনের নেগেটিভ কনোটেশন হতে পারে। কিন্তু দেরিদা প্লে কথাটাকে ইউজ করেছেন এই স্ট্রাকচার থেকে মুক্ত হয়ে ফ্রি ফ্লোটিং অফ দ্য সিগনিফায়ার্স এর জন্য, যে সিগনিফায়ারের মানে তুমি অনেক কিছু ইন্টারপ্রেট করতে পারবে। ফ্রি ফ্লোটিং সিগনিফায়ার নিজের মতো করে সিগনিফায়ার খুঁজে নেবে, কোন নির্দিষ্ট সিগনিফায়ারে তোমাকে যেতে দেবে না, এর মানে যে এটা তুমি বলবে না। তো এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলোকে কিন্তু বুঝতে হবে। দেরিদা কিন্তু জটিল লেখাও, দেরিদার প্রাইমারি টেক্সট থেকে লেখা বুঝতে গেলে তোমাদের অনেক সময় লাগবে, সেজন্য আমি একটু সহজ করে নিজের মতো করে দেরিদাকে কোট করে করে তোমাদেরকে বোঝাবো। দেরিদার অরিজিনাল লেখা বললে কিছুই বুঝতে পারবে না, একটা শব্দ বুঝতে পারবে না, একটা সেন্টেন্স বুঝতে পারবে না। বলছি মেইন কনসেপ্টটা আরেকবার বলুন। দেরিদার মেইন কনসেপ্ট
এখন আমি ডিসকাস করিনি, এর পরের ক্লাসে ভালো করে ডিসকাস করব। তোমরা পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছ আমি এখনো অ্যাকচুয়ালি ডিকনস্ট্রাকশনে ঢুকিনি। দেখো ডিকনস্ট্রাকশন আসবে এখান থেকে মোটামুটি। কোথায় গেল বাবা, এই যে অরিজিন অফ দ্য ডিকনস্ট্রাকশন, এটার পরে আসবে এইখানে ডিকনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ, কেমন করে ডিকনস্ট্রাক্ট করা যায়। এবার এখান থেকে ডিকনস্ট্রাকশন মানে হচ্ছে ইটস বেসিক্যালি আ মেথড অর এ লেন্স থ্রু হুইচ ইউ ক্যান ক্রিটিক দ্য কালচারাল অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস। দেখো তিনটে সেন্টেন্স রয়েছে তোমার সামনে। টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো মানে কি? টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো মানে হচ্ছে টাইম পাস কুইকলি, নাউন ভার্ব অ্যাডভার্বিয়াল ক্লজ। তার পাশে টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, এটা মানে কি হতে পারে? টাইম দ্য ফ্লাইজ লাইক অ্যান অ্যারো মানে গেট আউট ইউর স্টপ ওয়াচ অ্যান্ড টাইম দ্য স্পিড অফ দ্য ফ্লাইজ অ্যাজ ইউ টাইম অ্যান অ্যারোজ ফ্লাইট। সো তুমি যেরকমভাবে অ্যারো তীরকে মাপবে, সেরকমভাবে সময়কে মানে মানে সময়ের টাইম দ্য ফ্লাইজ, সেরকমভাবে ফ্লাইদের যে টাইমিং সেটাকে মাপার চেষ্টা করো তোমার স্টপ ওয়াচ দিয়ে। যে ফ্লাইগুলো, যে ফ্লাই মানে কি জানো? মাছি, যে মাছিগুলো উড়ে যাচ্ছে তার সময়কে মাপার চেষ্টা করো। আবার টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, টাইম ফ্লাইজ এক ধরনের ফ্লাই হতে পারে, যেরকম ফ্রুট ফ্লাই। সো টাইম ফ্লাইজ আর ফন্ড অফ দ্য অ্যারোজ, টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, যারা অ্যারোদেরকে পছন্দ করে। সো এই একটা সেন্টেন্সের তিনটে মানে হতে পারে। এখান থেকেই ডিকনস্ট্রাকশনের জন্ম। কোনো একটা নির্দিষ্ট মানেতে না গিয়ে পুরো স্ট্রাকচারটার সমালোচনা করা। মানে বলেই পৃথিবীতে কিছু নেই এই ধারণাতে আসা, এটাই হচ্ছে ডিকনস্ট্রাকশন। এরপরে ডিকনস্ট্রাকশন নিয়ে আমরা আলোচনা করব। অনেক কঠিন কঠিন কনসেপ্ট রয়েছে, হাইডেগার থেকে কীভাবে আইডিয়াটা এলো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। বেসিক্যালি ইটস আ মেথড অফ রিডিং অর স্টাডিং আ টেক্সট, critiquing a text. Basically it's a form of criticism of the social and political structures and the institutions of the society. It is deconstruction. বেশ, কনস্ট্রাকশন থেকে ডিকনস্ট্রাকশন, কনস্ট্রাকশনকে ভেঙে ফেলো, ধ্বংসস্তূপে পরিণত করে নিজের মতো করে একটা স্ট্রাকচার তৈরি করো। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, বলছি স্যার গোটাগুটি স্যার ফিলোসফিক্যাল লাগছে, পুরোটাই ফিলোসফিক্যাল। দেরিদা ইজ আ ফিলোসফার, দেরিদা ইজ নট অ্যান অথর, দেরিদা কেয়ার আ হুড ফর লিটারেচার। দেরিদা লিটারেচারের লোক নয়। তোমরা যে কটা থিওরিটিক্যাল ওয়ার্ক করবে কোনোটাই সাহিত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মার্কসিজমটা কি? মার্কসিজম কি সাহিত্যের সঙ্গে সম্পর্কযুক্ত না? তোমরা একটা লেন্সটাকে ধার করে সেটাকে লিটারেচারের কাজে লাগাচ্ছ। পোস্ট কলোনিয়ালিজমের সঙ্গে কি সম্পর্ক লিটারেচারের? কলোনিয়ালিজম তো ইজ ভেরি মাচ রিলেটেড টু ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ, এবং তার সঙ্গে হিস্টোরিক্যাল অপারেশনের সঙ্গে যুক্ত। সেই ধারণাটাকে সাহিত্যে তুমি আনছো, সেটা অন্য প্রশ্ন। কিন্তু পুরো বেসিক কনসেপ্টের ফাউন্ডেশনটা কিন্তু পুরোটাই ফিলোসফিক্যাল, পুরোটাই ফিলোসফি। এর মধ্যে কিন্তু কোনোভাবেই সাহিত্য নেই। সাহিত্যিক লোকেরা বা সাহিত্যের ছাত্ররা পরবর্তীকালে সেটাকে এনেছে আফটার পোস্ট 1970s 1980s, সেটা অন্য কথা। কিন্তু এটা বেসিক্যালি ফিলোসফিক্যাল টেক্সট। যেটা কোনোদিন ভাবেনি যখন 1967 অবদানবাজি দেখে যে তার লেখা কোনোদিন দুবরাজপুর বা ভারতবর্ষের সাহিত্যের ছাত্ররা পড়বে। দেরিদা হিমসেলফ ওয়াজ আ স্টুডেন্ট অফ ফিলোসফি, ফিলোসফি নিয়েই লিখেছেন। কিন্তু খুব ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং। ডিপেন্ড করছে যে কেমন ভাবে ইন্টারেস্টিং তুমি পড়াতে পারবে, তার উপরেই ইন্টারেস্টটা ডিপেন্ড করছে। টাফ বাট ইটস ইন্টারেস্টিং। বেশ, আমি তাহলে আমার খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তাহলে আমি রেকর্ডটা, থ্যাংক ইউ, রেকর্ডটা অফ করি। তারপরে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা নেব, নিয়ে আমি আপাতত